বন্ধুরা, কিছু সম্পর্ক এত গভীর হয় যে তাদের শব্দের প্রয়োজন হয় না, আর কিছু নীরবতা এত কথা বলে যে হাজারো কণ্ঠস্বরও তার সামনে ফিকে হয়ে যায়। আজ যে গল্পটা আমি আপনাদের শোনাতে চলেছি তা হলো এমনই এক বাবার, এমনই এক নীরবতার, যা এক ছেলেকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছিল। এই গল্পটা হলো উত্তরপ্রদেশের এক ছোট গ্রাম রামপুরের। এখানে একটা ছোট্ট বাড়ি ছিল, যার দেওয়ালগুলো মাটি আর চুন দিয়ে লেপা ছিল। ছাদে খাপড়া টালি ছিল, যা বর্ষায় চুতো। কিন্তু এই বাড়িতে থাকতেন এক বাবা, যার চোখে পুরো পৃথিবীটা বসতি গেঁথেছিল। তার নাম শঙ্করলাল। শঙ্করলাল একজন সাধারণ মজুর ছিলেন। ভোর ৪টায় উঠতেন, হাত মুখ ধুতেন এবং তারপর সারা দিন মাঠে কাজ করতেন। তার হাতের রেখাগুলো মাটি আর পরিশ্রমে এত গভীর হয়ে গিয়েছিল যে মনে হতো যেন জীবনই তার ওপরে নিজের গল্প লিখে দিয়েছে। টাকা খুব কম ছিল, কিন্তু হৃদয় ছিল অনেক বড়। শঙ্করলালের একমাত্র ছেলের নাম ছিল অমিত। ১০ বছরের অমিত, যার চোখে স্বপ্নের ঝলক ছিল। সে গ্রামের সরকারি স্কুলে পড়ত। প্রতিদিন সন্ধ্যায় যখন অমিত স্কুল থেকে ফিরত, শঙ্করলাল তার ব্যাগটা নিজের কাঁধে তুলে নিতেন এবং জিজ্ঞেস করতেন, বাবা, আজ স্কুলে কি পড়ালো? অমিত খুশিতে জানাত, বাবা, আজ শিক্ষক বললেন যে আমি ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো। শঙ্করলালের চোখে এক অদ্ভুত আর্দ্রতা আসত। তিনি অমিতের মাথায় হাত বোলাতেন এবং কেবল মুচকি হাসতেন। তার হাসিতে এক অদ্ভুত নীরবতা ছিল, যেন তিনি কিছু বলতে চাইতেন, কিন্তু শব্দ ঠোঁট পর্যন্ত এসে থেমে যেত। গ্রামের লোকেরা প্রায়ই বলত, শঙ্করলাল, তুমি এত চুপ করে থাকো কেন? কথা বলও না কখনো। শঙ্করলাল কেবল মুচকি হাসতেন। তিনি জানতেন যে কিছু কথা শব্দ দিয়ে নয়, নীরবতা দিয়ে ভালোভাবে বোঝা যায়। একদিনকার কথা। অমিত স্কুল থেকে কাঁদতে কাঁদতে এলো। তার জামা ছেঁড়া ছিল আর হাঁটুতে রক্ত লেগেছিল। শঙ্করলাল মাঠ থেকে ফিরেছিলেন, ক্লান্ত শ্রান্ত, কিন্তু ছেলেকে কাঁদতে দেখে তিনি ছুটে গেলেন। কি হয়েছে বাবা? কে মেরেছে তোকে? অমিত কাঁদতে কাঁদতে বলল, বাবা, স্কুলের সব বাচ্চারা আমার মজা করে, বলে যে আমার জামা পুরনো, জুতো ছেঁড়া, আমি ওদের সামনে যেতে ভয় পাই। শঙ্করলাল অমিতকে বুকে জড়িয়ে নিলেন। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল, কিন্তু তিনি কিছু বললেন না। কেবল চুপচাপ অমিতের ক্ষতগুলো পরিষ্কার করলেন, মলম লাগালেন এবং তারপর রাতে যখন অমিত ঘুমিয়ে পড়ল, শঙ্করলাল তার পুরনো কাঠের বাক্সটা খুলে বসলেন। সেই বাক্সে কিছু নোট ছিল, খুব কম। শঙ্করলাল সেগুলো গুনলেন, ৬০ টাকা। তিনি ভাবলেন, এই টাকাগুলো আমি আমার ওষুধের জন্য জমিয়েছিলাম, কিন্তু ছেলের আনন্দ তার থেকে বেশি জরুরি। পরের দিন শঙ্করলাল বাজারে গেলেন এবং অমিতের জন্য একটা নতুন জামা ও জুতো কিনলেন। যখন অমিত সেই নতুন কাপড়গুলো দেখল, তার আনন্দের সীমা রইল না। সে বাবার গলা জড়িয়ে ধরল, ধন্যবাদ বাবা, তুমি সবচেয়ে ভালো। শঙ্করলাল মুচকি হাসলেন। তিনি কিছু বললেন না, কেবল চুপচাপ অমিতের মাথায় হাত বোলালেন। কিন্তু সেই রাতে তিনি খাবার খেলেন না। পেটে ব্যথা ছিল, কিন্তু তিনি কাউকে কিছু বললেন না। এই ছিলেন শঙ্করলাল, এমন একজন বাবা যিনি নিজের প্রতিটা কষ্ট চুপচাপ পান করে নিতেন, কেবল এই জন্য যে ছেলে যেন খুশি থাকে। কিন্তু বন্ধুরা, গল্পটা এখান থেকে শুরু হচ্ছে। কারণ অমিত তখনও ছোট ছিল। সে জানত না যে বাবার এই নীরবতার মধ্যে কত বড় ত্যাগ লুকিয়ে আছে। সে জানত না যে একদিন এই নীরবতা তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেবে। শঙ্করলালের কাছে একটা পুরনো ডায়েরি ছিল, গাঢ় বাদামি রঙের, যার পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল। প্রতিদিন রাতে শোয়ার আগে তিনি সেই ডায়েরিতে কিছু লিখতেন, কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করেনি যে তিনি কি লেখেন। একবার অমিত জিজ্ঞেস করেছিল, বাবা, তুমি এতে কি লেখো? শঙ্করলাল মুচকি হাসলেন এবং বললেন, কিছু স্মৃতি বাবা। অমিত বুঝতে পারল না, কিন্তু সে আর জিজ্ঞেস করল না। সময় কেটে যেতে লাগল। অমিত বড় হতে লাগল, আর যেমন যেমন সে বড় হতে থাকল, তার দুনিয়াও বড় হতে থাকল। এখন তার বাবার সেই নীরবতায় আর কোনো আগ্রহ ছিল না। এখন তার মনে হতে থাকল যে বাবা তো পুরনো আমলের মানুষ, তাদের দুনিয়া সম্পর্কে কোনো জ্ঞান নেই। কিন্তু শঙ্করলাল, তিনি তো আগের মতোই ছিলেন, চুপ, শান্ত, হাসিমাখা মুখে, নিজের নীরবতার মধ্যে কিছু বলতে থাকা। ঠিক তখনই একদিন এমন এলো যখন অমিত তার বাবার কাছে একটা প্রতিশ্রুতি দিল। এই প্রতিশ্রুতিটা খুব ছোট ছিল, কিন্তু এর প্রতিধ্বনি সারা জীবন থাকার ছিল। সময়ের গতি খুব দ্রুত হয় বন্ধুরা। মনে হয় যেন গতকালকের কথা, কিন্তু বছরের পর বছর পেরিয়ে যায়। অমিত এখন ১২ বছরের, ষষ্ঠ শ্রেণীতে পড়ে, আর এখন তার চাওয়াগুলো বড় হতে শুরু করেছে। একদিন গ্রামে মেলা বসল।
অমিতের সব বন্ধু মেলায় গেল, নতুন জামা পরে পকেটে টাকা নিয়ে। কিন্তু অমিত বাড়িতে বসে রইল। সে শঙ্করলালের কাছে টাকা চেয়েছিল, কিন্তু শঙ্করলাল বলেছিলেন, বাবা, এই মাসে টাকা খুব কম আছে, পরের বার অবশ্যই নিয়ে যাব। অমিতের খারাপ লাগল, সে অভিমানে বসে রইল। শঙ্করলাল দেখলেন, তার মন ভেঙে গেল। তিনি চুপচাপ বাইরে গেলেন এবং প্রতিবেশীর কাছ থেকে 10 টাকা ধার চাইলেন। যখন তিনি ফিরে এলেন তখন অমিতকে সেই 10 টাকা দিলেন এবং বললেন, যা বাবা, মেলায় যা, কিন্তু সাবধানে ফিরবি। অমিতের চোখ ঝলমল করে উঠল। সে দৌড়ে মেলায় চলে গেল। কিন্তু সে কখনো ভাবল না যে বাবা সেই টাকা কোথা থেকে আনলেন। সে কখনো ভাবল না যে বাবা কারো কাছ থেকে ধার চেয়ে নিজের সম্মান বাজি রাখলেন, কেবল এই জন্য যে ছেলে যেন খুশি থাকে। শঙ্করলাল সেই সন্ধ্যায় বাড়ির বাইরে খাটিয়ায় বসে রইলেন। অন্ধকার নেমে এসেছিল। দূর থেকে মেলার আলো দেখা যাচ্ছিল। তিনি ভাবছিলেন, যদি আমি অমিতকে সেই সব দিতে পারতাম যা সে চায়, যদি আমি একজন ভালো বাবা হতে পারতাম। কিন্তু তিনি এই কথাটা কাউকে বললেন না, কেবল চুপচাপ বসে রইলেন। যখন অমিত মেলা থেকে ফিরল, তার হাতে বেলুন আর মিষ্টির প্যাকেট ছিল। সে খুশি ছিল। সে শঙ্করলালকে জানালো, বাবা, আমি নাগরদোলা চড়েছি, চাট খেয়েছি এবং দেখো, এই বেলুনটা এনেছি। শঙ্করলাল মুচকি হাসলেন এবং বললেন, খুব ভালো বাবা, সবসময় খুশি থাক। সেই রাতে অমিত ঘুমোনোর আগে হঠাৎ বলল, বাবা, একদিন আমি বড় মানুষ হব, আর তখন তোমাকে রাজা বানিয়ে দেব। তোমার যেন কোনো কিছুর অভাব না হয়, পাকা কথা? শঙ্করলালের চোখে জল এলো। তিনি অমিতের মাথায় হাত বোলালেন এবং বললেন, বাবা, তুই শুধু খুশি থাক, কেবল এটুকুই যথেষ্ট। কিন্তু অমিত জেদ ধরল, না বাবা, আমি ওয়াদা করছি, একদিন আমি তোমাকে সব কিছু দেব। শঙ্করলাল কিছু বললেন না, কেবল চুপচাপ মুচকি হাসলেন। তিনি জানতেন যে বাচ্চারা বড় হয়ে অনেক কিছু ভুলে যায়। তিনি জানতেন যে প্রতিশ্রুতিগুলো প্রায়ই সময়ের সাথে ম্লান হয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে তিনি খুশি ছিলেন, কারণ তার ছেলের কণ্ঠে তিনি ভালোবাসা শুনতে পেয়েছিলেন। বছর পেরিয়ে যেতে থাকল। অমিত এখন হাই স্কুলে। পড়াশোনায় ভালো ছিল। শিক্ষকরা তার প্রশংসা করতেন। শঙ্করলালকে যখনই কেউ বলত যে অমিত কত বুদ্ধিমান, তখন তার বুক গর্বে ভরে উঠত। কিন্তু এখন একটা নতুন চ্যালেঞ্জ এসে গিয়েছিল। অমিতকে আরও পড়ার জন্য শহরের স্কুলে ভর্তি হতে হতো, আর সেখানকার ফিস ছিল অনেক বেশি। এক সন্ধ্যায় অমিত সাহস করে জিজ্ঞেস করল, বাবা, আমি শহরের স্কুলে পড়তে চাই, ওখানে ভালো পড়াশোনা হয়, আমি আইএএস হতে চাই। শঙ্করলাল চুপ হয়ে গেলেন। তিনি জানতেন যে তার কাছে এত টাকা নেই, কিন্তু ছেলের স্বপ্ন ভাঙতেও চাইলেন না। তিনি কেবল এটুকু বললেন, ঠিক আছে বাবা, আমি ব্যবস্থা করছি। আর তারপর শঙ্করলাল সেটাই করলেন যা কেবল একজন বাবাই করতে পারে। তিনি দিনে 12-14 ঘণ্টা কাজ করা শুরু করলেন। মাঠে, মজুরিতে, যেখানেই কাজ পেতেন সেখানেই যেতেন। তার কোমর ঝুঁকে গেল, মুখে ভাঁজ পড়ল, কিন্তু তিনি হার মানলেন না। 3 মাস পর তিনি অমিতকে ডাকলেন এবং একটা খাম দিলেন। তাতে পুরো ফিস ছিল। অমিতের চোখে আনন্দের জল এসে গেল। বাবা, তুমি এই টাকাগুলো কিভাবে জোগাড় করলে? শঙ্করলাল কেবল এটুকু বললেন, বাবা, বাবার কাছে ছেলের আনন্দ থেকে বড় আর কিছু হয় না, তুই কেবল মন দিয়ে পড়। অমিত বাবাকে জড়িয়ে ধরল। সে আবার প্রতিশ্রুতি দিল, বাবা, আমি খুব পরিশ্রম করব এবং একদিন তোমাকে গর্বিত করব। তুমি দেখো, আমি বড় মানুষ হব আর তোমার সব ইচ্ছা পূরণ করব। শঙ্করলাল কেবল মাথা নাড়লেন। তার চোখে এক অদ্ভুত আর্দ্রতা ছিল। তিনি জানতেন যে অমিত খাঁটি মন থেকেই কথা বলছে, কিন্তু তিনি এটাও জানতেন যে জীবন মানুষকে অনেক বদলে দেয়। সেই রাতে শঙ্করলাল তার পুরনো ডায়েরিতে লিখলেন, আজ আমি অমিতের স্বপ্নের জন্য নিজের স্বাস্থ্য বাজি রাখলাম, কিন্তু আমার কোনো আফসোস নেই। যদি আমার পরিশ্রমে ওর ভবিষ্যৎ গড়ে ওঠে, তবে আমি ধন্য হয়ে যাব। আমি চাই না যে ও কখনো জানুক যে আমি কি করেছি। আমি শুধু চাই যে ও খুশি থাকুক। অমিত শহরের স্কুলে ভর্তি হল। এখন সে সপ্তাহে কেবল রবিবার বাড়িতে আসত। বাকি দিন সে স্কুলের হোস্টেলে থাকত। শঙ্করলালের এখন অমিতের খুব মনে পড়ত। তিনি প্রতি রবিবারের অপেক্ষা করতেন। সকাল থেকে তৈরি হয়ে বসে থাকতেন। বাস স্টপ পর্যন্ত যেতেন এবং অমিতের আসার অপেক্ষা করতেন। যখন অমিত বাস থেকে নামত, শঙ্করলালের চোখ ঝলমল করে উঠত। তিনি অমিতের ব্যাগ তুলে নিতেন এবং জিজ্ঞেস করতেন, কেমন কাটল সপ্তাহটা বাবা? অমিত জানাত, ভালো ছিল বাবা, পড়াশোনা চলছে।
কিন্তু এখন অমিত আগের মতো ছিল না। এখন সে শহরের হাওয়ায় রঙিন হয়ে গিয়েছিল। এখন তার কাছে গ্রামের সরলতাটা একটু অদ্ভুত লাগত। বাবার কথা বলার ধরন, তার পুরনো কাপড়, তার সেই নীরবতা, সব কিছুই এখন তার কাছে পুরনো এবং অর্থহীন লাগতে থাকল। একবার অমিতের স্কুলে অভিভাবক সভা ছিল। শঙ্করলাল গেলেন। তিনি তার সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরেছিলেন, যেটা একটু পুরনো ছিল। যখন তিনি স্কুলে পৌঁছলেন, সেখানে সবাই ধনী লোক ছিল, দামি গাড়িতে আসা, ব্র্যান্ডেড কাপড়ে। শঙ্করলালের একটু অদ্ভুত লাগল, কিন্তু তিনি অমিতের সাথে দেখা করতে গেলেন। যখন অমিত বাবাকে দেখল, এক মুহূর্তের জন্য তার লজ্জা লাগল। তার বন্ধুরা সেখানে দাঁড়িয়েছিল। সে চাইত না যে তার বন্ধুরা তার বাবাকে দেখুক। সে তাড়াতাড়ি শঙ্করলালকে একপাশে নিয়ে গিয়ে বলল, বাবা, তুমি এখানে কেন এলে? আমি তো বলেছিলাম যে মিটিংটা জরুরি নয়। শঙ্করলাল আঘাত পেলেন, কিন্তু তিনি কিছু বললেন না। কেবল মুচকি হেসে বললেন, বাবা, আমি শুধু তোর সাথে দেখা করতে এসেছিলাম। চলো, এবার আমি যাই। অমিত কিছু বলল না। সে আবার নিজের বন্ধুদের কাছে চলে গেল। শঙ্করলাল একা বাস স্টপের দিকে হেঁটে গেলেন। তার পা ভারী ছিল, মনে কষ্ট ছিল, কিন্তু মুখে সেই হাসিটাই ছিল। সেই রাতে তিনি ডায়েরিতে লিখলেন, আজ অমিত আমাকে প্রথমবার দূরে সরিয়ে দিল। হয়তো আমি ওর দুনিয়ায় ঠিকমতো মিশে যেতে পারছি না, কিন্তু আমার কোনো অভিযোগ নেই। আমি বুঝি যে ও বড় হচ্ছে, ওর নিজের দুনিয়া তৈরি হচ্ছে। আমি শুধু চাই যে ও খুশি থাকুক, যদিও ওর খুশিতে আমার কোনো স্থান না থাকে। এটা সেই মুহূর্ত ছিল যখন অমিত আর শঙ্করলালের মধ্যে একটা অদৃশ্য ফাটল পড়তে শুরু করেছিল। অমিত জানত না, কিন্তু শঙ্করলাল অনুভব করছিলেন। সময় কেটে যেতে থাকল। অমিতের পড়াশোনা ভালোই চলছিল। সে টপ করত, পুরস্কার জিতত, সবার চোখে বুদ্ধিমান ছিল। কিন্তু এখন সে বাড়ি কম আসতে লাগল। প্রথমে প্রতি রবিবার আসত, এখন মাসে একবার। শঙ্করলাল জিজ্ঞেস করতেন, বাবা, তুই কম আসিস কেন? অমিত অজুহাত দিত, বাবা, পড়াশোনার খুব চাপ, পরীক্ষা আসছে। শঙ্করলাল চুপ হয়ে যেতেন। তিনি জানতেন যে এটা কেবল অজুহাত, কিন্তু তিনি কিছু বলতেন না, কেবল চুপচাপ নিজের ছেলের দিকে তাকিয়ে থাকতেন। একদিন প্রতিবেশীর মাসি শঙ্করলালকে জিজ্ঞেস করলেন, শঙ্করলালজি, অমিত কেমন আছে, কখন আসবে? শঙ্করলাল মুচকি হাসলেন, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছে, পড়াশোনায় ব্যস্ত, বড় মানুষ হবে ও। মাসি বললেন, আপনি খুব ভালো বাবা, আপনি নিজের পুরো জীবন ছেলের জন্য দিয়ে দিলেন। শঙ্করলাল কিছু বললেন না, কেবল মুচকি হাসতে থাকলেন, কিন্তু ভেতর থেকে তিনি জানতেন যে এখন ছেলের কাছে তার জন্য আর সময় নেই। তারপর সেই দিনটা এলো যখন অমেজ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পাশ করল, আর তাও আবার টপ করে। পুরো গ্রামে খুশির ঢেউ ছড়িয়ে গেল। শঙ্করলালের চোখে জল ছিল। তিনি পুরো গ্রামে মিষ্টি বিতরণ করলেন, সবাইকে বললেন, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে। কিন্তু অমিতকে এখন আরও পড়ার জন্য দিল্লি যেতে হতো। ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে গিয়েছিল। ফিস খুব বেশি ছিল, লাখ লাখ টাকা। শঙ্করলাল আবার সেটাই করলেন। তিনি তার জমির একটা অংশ বিক্রি করে দিলেন, প্রতিবেশীদের কাছ থেকে ধার নিলেন, সব রকমভাবে টাকা জোগাড় করলেন। যখন অমিত জানতে পারল, সে বলল, বাবা, তুমি জমি কেন বিক্রি করে দিলে? এখন তুমি কি করবে? শঙ্করলাল মুচকি হেসে বললেন, বাবা, আমার কিছু লাগবে না, তুই পড়াশোনা করে নে, কেবল এটাই যথেষ্ট। অমিত আবার প্রতিশ্রুতি দিল, বাবা, আমি ফিরিয়ে দেব এসব, তুমি দেখো, আমি ভালো চাকরি পাব আর তোমার সব পরিশ্রমের ফল দেব। শঙ্করলাল মাথা নাড়লেন, কিন্তু এখন তার চোখে সেই ঝলক ছিল না। তিনি জানতেন যে বাচ্চারা বড় হয়ে অনেক কিছু ভুলে যায়, প্রতিশ্রুতিও এবং সম্পর্ক। অমিত দিল্লি চলে গেল। এখন সে অনেক দূরে ছিল। শঙ্করলাল একা হয়ে গেলেন। তার কাছে এখন কেবল স্মৃতি ছিল, আর সেই পুরনো ডায়েরি, যেখানে তিনি প্রতিদিন কিছু লিখতেন। ঠিক তখনই হঠাৎ এক সন্ধ্যায় শঙ্করলাল তার ডায়েরি খুলে লিখলেন, অমিত আজ দিল্লি চলে গেল। আমার বাড়িটা খালি লাগছে, কিন্তু আমি খুশি। ওর ভবিষ্যৎ তৈরি হচ্ছে। আমি ওর স্বপ্নের ভিত্তি তৈরি করলাম। এটাই তো আমি চেয়েছিলাম। এখন আমার আর কিছু চাই না, শুধু ও খুশি থাকুক, যদিও এখন ও আমাকে ভুলে যায়। বন্ধুরা, এটা সেই মুহূর্ত ছিল যখন শঙ্করলালের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো। এমন এক অধ্যায় যেখানে ছেলে ছিল, কিন্তু দূরে, অনেক দূরে। আর এখন যা ঘটতে চলেছে তা আপনাদের চোখে জল এনে দেবে। সুতরাং সঙ্গে থাকুন। অমিত এখন শহরে ঝলমলে আলোয় হারিয়ে গিয়েছিল। দিল্লির সেই পরিবেশ, কলেজের দুনিয়া, নতুন বন্ধু, নতুন চিন্তা, সব কিছুই অন্যরকম ছিল। আর এই সবের মাঝে গ্রাম, বাবা, সেই পুরনো বাড়ি, সব ধীরে ধীরে ম্লান হতে থাকল। শঙ্করলাল এখন একা ছিলেন,
কিন্তু তার নীরবতায় এখন একটা নতুন কষ্ট ছিল, এমন এক কষ্ট যা শব্দে প্রকাশ করা যায় না। এক বাবার কষ্ট, যিনি নিজের ছেলেকে খুশি দেখতে চান, যদিও তার খুশিতে তার নিজের কোনো স্থান না থাকে। আর এখন গল্পটা মোড় নিতে চলেছে, কারণ শহরের ঝলমলে আলোয় ছেলে বাবার ছায়া ভুলছিল। কিন্তু বাবা, তিনি তো এখনও চুপচাপ ছেলের জন্য প্রার্থনা করছিলেন। অমিত দিল্লিতে ছিল, ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা চলছিল। কলেজের পরিবেশ একেবারে অন্যরকম ছিল। এখানে সবাই নিজের দুনিয়ায় মগ্ন ছিল। পার্টি, বাইক রাইড, ক্যাফেতে ঘোরা, লেটেস্ট ফ্যাশন, এই সব অমিতের কাছে নতুন ছিল। শুরুতে অমিতের একটু অদ্ভুত লাগল, কিন্তু ধীরে ধীরে সেও এই দুনিয়ার অংশ হয়ে গেল। তার নতুন বন্ধু হল, সে কলেজের কার্যক্রমে অংশ নিতে লাগল এবং এই সবের মাঝে বাড়ির স্মৃতি কমতে থাকল। প্রথম সপ্তাহে অমিত রোজ বাড়িতে ফোন করত। শঙ্করলাল ফোন তুলতেন এবং জিজ্ঞেস করতেন, বাবা কেমন আছিস, ঠিকমতো খাচ্ছিস তো? অমিত জানাত, হ্যাঁ বাবা, সব ঠিক আছে, আপনি কেমন আছেন? শঙ্করলাল বলতেন, আমি একদম ঠিক আছি বাবা, তুই শুধু নিজের খেয়াল রাখ। কিন্তু সময়ের সাথে ফোন কমতে থাকল। প্রথমে রোজ, তারপর সপ্তাহে দুবার, তারপর সপ্তাহে একবার এবং তারপর মাসে এক-দুবার। শঙ্করলাল প্রতিদিন সন্ধ্যায় পুরনো কাঠের চেয়ারে বসতেন। তার হাতে সেই পুরনো ফোনটা থাকত। তিনি অপেক্ষা করতেন যে হয়তো অমিতের ফোন আসবে, কিন্তু প্রায়ই ফোন বাজত না। প্রতিবেশীর মাসি একদিন জিজ্ঞেস করে বসলেন, শঙ্করলালজি, অমিত কেমন আছে, ফোন করে? শঙ্করলাল মুচকি হাসলেন, হ্যাঁ হ্যাঁ করে তো, খুব ব্যস্ত থাকে, পড়াশোনার চাপ। মাসি বললেন, আপনি খুব ভালো, ছেলের সব কথা বোঝেন। শঙ্করলাল কিছু বললেন না, কেবল মুচকি হাসতে থাকলেন। কিন্তু ভেতর থেকে তিনি ভেঙে যাচ্ছিলেন। তিনি জানতেন যে অমিত এখন বদলে যাচ্ছে। শহরের ঝলমলে আলো তাকে নিজের রঙে রাঙিয়ে নিয়েছে। এক সন্ধ্যায় শঙ্করলাল সাহস করে নিজেই অমিতকে ফোন করলেন। ফোন 3 বার বাজল, তারপর অমিত ধরল। হ্যালো বাবা, আমি। হ্যাঁ বাবা, বলো। শঙ্করলালের মনে হল যেন অমিতের কণ্ঠে সেই আগের উষ্ণতা নেই। তিনি তবুও জিজ্ঞেস করলেন, বাবা কেমন আছিস, সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে, আমি একটু ব্যস্ত, পরে কথা বলছি। ঠিক আছে বাবা, তুই খেয়াল রাখ নিজের। হ্যাঁ বাবা। আর ফোন কেটে গেল। মাত্র 2 মিনিটের কথা। শঙ্করলাল হাতে ফোন নিয়ে বসে রইলেন। তার চোখে জল ছিল, কিন্তু তিনি মুছে ফেললেন। সেই রাতে তিনি ডায়েরিতে লিখলেন, আজ অমিতের সাথে কথা হলো, কিন্তু মনে হলো যেন ও অন্য কোথাও আছে। ওর কণ্ঠে সেই ভালোবাসা ছিল না। হয়তো আমি বুড়ো হয়ে গেছি, হয়তো এখন আমি ওর দুনিয়ায় মিশে যেতে পারি না। কিন্তু কোনো ব্যাপার না, আমি বুঝি ও নিজের জীবন বাঁচছে। এটাই তো আমি চেয়েছিলাম। মাসগুলো কেটে যেতে থাকল। অমিতের পড়াশোনা ভালো চলছিল, সে ক্লাসে ভালো ফল করছিল। তাকে কলেজের ফেস্টে অংশ নেওয়ার সুযোগ মিলল। তার নতুন বন্ধু ছিল যারা খুব ধনী বাড়ি থেকে এসেছিল। একদিন অমিতের বন্ধু রোহন জিজ্ঞেস করল, ইয়ার অমিত, তোর বাবা মা কি করেন? অমিত এক মুহূর্তের জন্য থেমে গেল। সে জানত না কি বলা উচিত। যদি সে সত্যিটা বলতো যে বাবা মজুর, তবে হয়তো তার বন্ধুরা তাকে অন্য চোখে দেখত। সে মিথ্যা বলল, বাবা ব্যবসা করেন। রোহন বলল, কুল, কোন ফিল্ডে? কৃষিতে। অমিত তাড়াতাড়ি জবাব দিল। রোহন মেনে নিল, কিন্তু অমিতের ভেতরে কিছু একটা ভেঙে গেল। সে প্রথমবার নিজের বাবার সম্পর্কে মিথ্যা বলল। সে নিজের বাবাকে নিয়ে লজ্জিত হচ্ছিল। সেই রাতে যখন অমিত বিছানায় শুয়েছিল, তখন তার খারাপ লাগল। কিন্তু সে ভাবল, এটা তো ছোট একটা ব্যাপার, এতে কী বা এসে যায়। কিন্তু বন্ধুরা, এটা কোনো ছোট ব্যাপার ছিল না। এটা ছিল শুরু, সেই দূরত্বের শুরু যা অমিত এবং শঙ্করলালের মধ্যে বাড়ছিল। তারপর দিওয়ালি এলো। অমিত 3 দিনের ছুটি পেল। তার বন্ধুরা গোয়া যাচ্ছিল। তারা অমিতকেও ডাকল, চল ইয়ার, মজা করব। অমিতের মনে 2টি ভাবনা এলো। একটা বাবার, তিনি ভাবছেন যে দিওয়ালিতে অমিত বাড়ি আসবে। অন্যটা বন্ধুদের সাথে গোয়ার মজা। সে দ্বিতীয় বিকল্পটি বেছে নিল। সে শঙ্করলালকে ফোন করল, বাবা, আমি দিওয়ালিতে বাড়ি আসতে পারবো না, প্রজেক্টের খুব কাজ। শঙ্করলাল চুপ রইলেন। তারপর ধীরে ধীরে কণ্ঠে বললেন, ঠিক আছে বাবা, কোনো ব্যাপার না, তুই নিজের কাজ কর। বাবা, আপনি রাগ করেনি তো? না বাবা, আমি বুঝি, তুই পড়াশোনায় মন দে। ফোন কেটে গেল। শঙ্করলাল সেই পুরনো চেয়ারে বসে রইলেন। দিওয়ালির সন্ধ্যা ছিল। পুরো গ্রাম আলোয় ঝলমল করছিল। বাচ্চারা বাজি পোড়াচ্ছিল।
প্রতিটি বাড়িতে খুশি ছিল, কিন্তু শঙ্করলালের বাড়িতে অন্ধকার ছিল। তিনি প্রদীপও জ্বালাননি, কেবল চুপচাপ বসে রইলেন। প্রতিবেশী রমেশ এলো। শঙ্করলালজি, অমিত আসেনি? শঙ্করলাল মুচকি হাসলেন। না, ওর খুব কাজ, কলেজে প্রজেক্ট চলছে। রমেশ বলল, আরে দিওয়ালি, চলো আমাদের বাড়িতে চলুন, একা থাকবেন না। না ভাই, আমি ঠিক আছি, তোমরা যাও। রমেশ চলে গেলেন, শঙ্করলাল একা রয়ে গেলেন। সেই রাতে তিনি কিছু খেলেন না, কেবল নিজের ডায়েরি খুললেন এবং লিখলেন, আজ দিওয়ালি, কিন্তু আমার ঘরে অন্ধকার। অমিত আসেনি, ওর প্রজেক্টের কাজ। আমি জানি ও মিথ্যা বলছে, কিন্তু আমি কি করব? আমি ওকে আটকাতে পারি না, ও নিজের জীবন বাঁচছে। আমি শুধু চাই যে ও খুশি থাকুক, যদিও ওর খুশিতে এখন আমার কোনো স্থান না থাকে। অন্যদিকে অমিত গোয়ায় ছিল, বিচে বন্ধুদের সাথে হাসি ঠাট্টায়। কিন্তু মাঝে মাঝে তার বাবার কথা মনে পড়ত। সে ভাবত, যদি আমি বাড়ি যেতাম। কিন্তু তারপর বন্ধুদের আওয়াজ আসত, অমিত, এই আয়, ছবি তুলি, এবং সে সেই স্মৃতি ঝেড়ে ফেলত। সেই রাতে যখন সে হোটেলের ঘরে একা ছিল, তখন সে বাবাকে ফোন করল। ফোন বাজতে থাকল, কিন্তু কেউ ধরল না। শঙ্করলাল ঘুমিয়ে পড়েছিলেন, বা হয়তো তিনি জেগেছিলেন, কিন্তু ফোন ধরতে চাইলেন না। অমিত ভাবল, কাল কথা বলবো, কিন্তু কালটা কখনো এলো না। কারণ যখন কাল এলো, অমিত বন্ধুদের সাথে ব্যস্ত ছিল, এবং তারপর আবার দিল্লি ফিরে গেল। সময় এভাবেই কাটতে থাকল। অমিতের পড়াশোনা শেষ হল, সে একটা বড় কোম্পানিতে চাকরি পেল, ভালো প্যাকেজ। সে এখন বেঙ্গালুরুতে ছিল। শঙ্করলাল যখন খবর পেলেন, তখন তিনি পুরো গ্রামে মিষ্টি বিতরণ করলেন। সবাইকে জানালেন, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে। কিন্তু অমিত বাড়ি এসে জানালো না, সে কেবল ফোনে জানালো, বাবা, আমার চাকরি হয়ে গেছে। শঙ্করলাল জিজ্ঞেস করলেন, বাবা, কবে বাড়ি আসবি? সবাইকে দেখাতে হবে তোকে। অমিত বলল, বাবা, পরের সপ্তাহে জয়নিং, তারপর আসব। ঠিক আছে বাবা। কিন্তু সে আর কখনো এলো না, কারণ অমিত এখন খুব ব্যস্ত হয়ে গিয়েছিল। অফিসের কাজ, মিটিং, প্রেজেন্টেশন, তার কাছে সময়ই ছিল না। শঙ্করলাল এখন আরও একা হয়ে গেলেন। তিনি প্রতি সন্ধ্যায় সেই পুরনো চেয়ারে বসতেন, ফোন হাতে নিয়ে অপেক্ষা করতেন যে হয়তো অমিতের ফোন আসবে। কখনো কখনো অমিত ফোন করত। হ্যালো বাবা। হ্যাঁ বাবা, কেমন আছিস? একদম ঠিক, তুই কেমন আছিস? আমিও ঠিক আছি বাবা, আমি ব্যস্ত, পরে কথা বলছি। ঠিক আছে বাবা। মাত্র 2 মিনিটের কথা, আর তারপর নীরবতা। শঙ্করলালের এখন মনে হতে লাগল যে অমিত তার থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু তিনি কখনো অভিযোগ করলেন না। তিনি কখনো অমিতকে বললেন না, বাবা, তুই বাড়ি আসিস না কেন? তুই আমার সাথে কথা বলিস না কেন? তিনি কেবল চুপ থাকতেন, কারণ তার মনে হতো যে যদি তিনি কিছু বলেন, তবে হয়তো অমিতের খারাপ লাগবে, হয়তো সে আরও দূরে সরে যাবে। তাই শঙ্করলাল নিজের কষ্ট চুপচাপ পান করে নিলেন, নিজের অশ্রু নিজের ভেতরেই রেখে দিলেন এবং বাইরে থেকে হাসতে থাকলেন। কিন্তু ভেতর থেকে তিনি ভেঙে যাচ্ছিলেন, রোজ একটু একটু করে, চুপচাপ। একদিন গ্রামের পুরনো বন্ধু হরিরাম দেখা করতে এলো। সে শঙ্করলালকে দেখল, দুর্বাল, বুড়ো, একা। হরিরাম বলল, শঙ্করলাল, তুই ঠিক তো আছিস? খুব দুর্বল দেখাচ্ছে। শঙ্করলাল মুচকি হাসলেন। হ্যাঁ ভাই, শুধু বুড়ো হয়ে গেছি। অমিত কেমন আছে? আসে কখনো? হ্যাঁ, খুব ব্যস্ত থাকে, বড় কোম্পানিতে কাজ করে। তুই ওকে ডেকে নিস না কেন? শঙ্করলাল চুপ হয়ে গেলেন। তারপর ধীরে ধীরে বললেন, হরিরাম, বাচ্চারা বড় হয়ে গেলে তাদের নিজের দুনিয়া হয়, আমি ওকে বিরক্ত করতে চাই না। হরিরামের চোখে জল এলো। তুই খুব ভালো ভাই, কিন্তু নিজেরও খেয়াল রাখ। শঙ্করলাল মাথা নাড়লেন, কিন্তু দুজনেই জানতেন যে এখন আর কিছু বদলাবে না। সেই রাতে শঙ্করলাল ডায়েরিতে লিখলেন, অমিত এখন অনেক দূরে, শুধু বেঙ্গালুরুতে নয়, মন থেকেও। কিন্তু আমি ওকে দোষ দেই না, আমিই তো ওকে বড় দুনিয়া দেখালাম, এখন সে সেই দুনিয়ায় খুশি। আমি শুধু চাই যে সে খুশি থাকুক, যদিও ওর খুশিতে আমার কোনো ভূমিকা না থাকে। বন্ধুরা, এই সেই নীরবতা ছিল যা শঙ্করলালের হৃদয়ে বসতি গেঁথেছিল। এমন এক নীরবতা যার মধ্যে হাজারো কথা লুকিয়েছিল, কিন্তু শোনার মতো কেউ ছিল না। আর এখন গল্পে একটা নতুন মোড় আসতে চলেছে, কারণ শঙ্করলাল একটা সিদ্ধান্ত নিলেন, এমন একটা সিদ্ধান্ত যা তার নীরবতাকে আরও গভীর করে দেবে। দুঃখিত, আমি আপনার দেওয়া হিন্দি টেক্সটটিকে হুবহু বাংলায় অনুবাদ করে দিচ্ছি। শঙ্করলাল অমিতকে চিঠি লিখতে শুরু করল,
প্রতি মাসে। কিন্তু সেই চিঠিগুলো কখনোই পাঠানো হয়নি। তিনি শুধু সেগুলো লিখতেন আর তার পুরনো পেটির মধ্যে রেখে দিতেন। কেন? কারণ তার মনে হতো যে যদি তিনি এই চিঠিগুলো পাঠান তবে হয়তো অমিতের খারাপ লাগবে, হয়তো সে ভাববে যে বাবা তার উপর বোঝা হচ্ছেন। তাই শঙ্করলাল তার মনের কথাগুলো সেই চিঠিগুলোতে লিখতেন এবং সেগুলো লুকিয়ে রাখতেন। এই চিঠিগুলো শঙ্করলালের নীরবতার আওয়াজ ছিল, একটি এমন আওয়াজ যা কখনো অমিতের কাছে পৌঁছায়নি। আর এখন যা ঘটতে চলেছে তা এই গল্পের সবচেয়ে আবেগপূর্ণ অংশ। তাই আমাদের সঙ্গে থাকুন। প্রথম চিঠি শঙ্করলাল অমিতের চাকরি পাওয়ার 1 মাস পর লিখেছিলেন। সেদিন বৃষ্টি পড়ছিল। শঙ্করলাল বাড়ির বাইরে বসেছিলেন। হাতে একটি পুরনো কাগজ আর পেন ছিল। তিনি লিখতে শুরু করলেন, আমার প্রিয় পুত্র অমিত, আজ তোর চাকরি পাওয়ার 1 মাস হয়ে গেল। আমি খুব খুশি। তুই আমার স্বপ্ন পূরণ করেছিস। আমি তোর ওপর খুব গর্বিত। কিন্তু বাবা, আমার তোর কথা খুব মনে পড়ে। প্রতি সন্ধ্যায় যখন আমি বাইরে বসি তখন মনে হয় যে হয়তো তুই চলে আসবি। কিন্তু তারপর মনে পড়ে যে তুই এখন অনেক দূরে। তবে কোনো ব্যাপার না, আমি বুঝি। তুই তোর জীবন যাপন কর। আমি সব সময় তোর সঙ্গে আছি, যদিও দূরে। তোর বাবা শঙ্করলাল। তিনি চিঠিটি পড়লেন, চোখে জল এলো। তারপর তিনি ভাবলেন, যদি আমি এই চিঠি পাঠাই তবে অমিতের মনে হবে যে আমি তার ওপর বোঝা চাপিয়ে দিচ্ছি। না, এটা ঠিক নয়। আর তিনি সেই চিঠিটি একটি পুরনো পেটির মধ্যে রেখে দিলেন। দ্বিতীয় চিঠি তিনি 2 মাস পর লিখলেন। সেদিন শঙ্করলালের শরীর খারাপ ছিল, জ্বর ছিল, কিন্তু কাউকে বলেননি, শুধু ঘরে শুয়ে থাকলেন। সেই রাতে তিনি লিখলেন, আমার পুত্র, আজ আমার শরীরটা একটু খারাপ, কিন্তু তুই চিন্তা করিস না, আমি ঠিক হয়ে যাব। শুধু তোর আওয়াজ শোনার মন করছিল, কিন্তু তুই ব্যস্ত থাকবি তাই ফোন করিনি। বাবা, আমি জানি যে তুই খুব পরিশ্রম করছিস। আমি তোর উপর গর্বিত। শুধু নিজের খেয়াল রাখিস। তোর বাবা। তিনি এই চিঠিটিও পেটির মধ্যে রেখে দিলেন। তৃতীয় চিঠি 6 মাস পর লেখা হল। সেদিন শঙ্করলাল অমিতকে ফোন করেছিলেন, কিন্তু অমিত তাড়াহুড়োয় ফোন কেটে দিয়েছিল। বাবা, আমি মিটিংয়ে আছি, পরে কথা বলছি। শঙ্করলাল সারা দিন অপেক্ষা করলেন, কিন্তু অমিতের ফোন এলো না। সেই রাতে তিনি লিখলেন, বাবা, আজ আমি তোকে ফোন করেছিলাম, তুই মিটিংয়ে ছিলি, আমি বুঝি। তোর দায়িত্ব বেড়ে গেছে, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় যে তুই কি আমাকে ভুলে গেলি? না, এটা ঠিক নয়, তুই ভুলিসনি, শুধু তুই ব্যস্ত। আর আমি বুড়ো হয়ে গেছি। আমার ছোট ছোট কথা মনে পড়ে। মনে আছে, যখন তুই ছোট ছিলি তখন প্রতি সন্ধ্যায় আমার কোলে বসে গল্প শুনতিস। মনে আছে, যখন তুই প্রথম সাইকেল চালিয়েছিলি তখন কত খুশি ছিলি? সেই দিনগুলো কত ভালো ছিল। কিন্তু এখন সব কিছু বদলে গেছে। তবে কোনো ব্যাপার না, পরিবর্তন জীবনের অংশ। আমি খুশি যে তুই এগিয়ে যাচ্ছিস। তোর বাবা। এই চিঠিটিও পেটিতে চলে গেল। চতুর্থ চিঠি দিওয়ালির দিন লেখা হল। সেদিনও অমিত এলো না। সে বলেছিল যে অফিসে কাজ আছে। শঙ্করলাল একা বসেছিলেন। তিনি লিখলেন, বাবা, আজ আবার দিওয়ালি, আর তুই আবার এলি না। 2 বছর হয়ে গেল তুই বাড়ি আসিসনি। আমার তোর কথা খুব মনে পড়ে, কিন্তু আমি বুঝি তোর কাছে কাজ আছে, দায়িত্ব আছে। আমি তোকে বিরক্ত করতে চাই না। শুধু এতটুকু জানিস যে আমি সব সময় তোর জন্য প্রার্থনা করি। তুই যেখানেই থাকিস না কেন, আমার দোয়া তোর সঙ্গে আছে। তোর বাবা। পঞ্চম চিঠি নতুন বছরের দিন লেখা হল। সেদিন অমিত ফোন করেছিল, হ্যাপি নিউ ইয়ার বাবা। শঙ্করলাল খুশি হয়ে বললেন, হ্যাপি নিউ ইয়ার বাবা, কেমন আছিস? ভালো আছি বাবা, আপনি কেমন আছেন? আমিও ঠিক আছি। বাবা, আমাকে যেতে হবে, পার্টিতে আছি, পরে কথা বলছি। ঠিক আছে বাবা। ফোন কেটে গেল। মাত্র 30 সেকেন্ডের কথা। শঙ্করলাল সেই রাতে লিখলেন, বাবা, আজ তুই ফোন করেছিলি শুধু 30 সেকেন্ডের জন্য, কিন্তু আমার জন্য সেই 30 সেকেন্ড খুব দামি ছিল। আমি জানি যে তোর কাছে সময় নেই, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় তোর জীবনে কি এখন আমার কোনো জায়গা নেই? না, আমার এমন ভাবা উচিত নয়। তুই আমাকে ভালোবাসিস, শুধু তুই ব্যস্ত। আমি শুধু এতটুকু চাই যে মাঝে মাঝে তুই আমাকে মনে করিস, শুধু এতটুকুই যথেষ্ট। তোর বাবা। ষষ্ঠ চিঠি শঙ্করলালের জন্মদিনে লেখা হল। সেদিন অমিত ফোন করেনি। শঙ্করলালের একটু খারাপ লাগল,
কিন্তু তিনি ভাবলেন হয়তো ভুলে গেছে, কোনো ব্যাপার না। তিনি লিখলেন, বাবা, আজ আমার জন্মদিন, তুই মনে রাখিসনি, তবে কোনো ব্যাপার না, তুই ব্যস্ত থাকবি। আমার মনে আছে যখন তুই ছোট ছিলি তখন প্রতি বছর আমার জন্মদিনে একটি কার্ড বানাতাম নিজের হাতে, তাতে লিখতিস বেস্ট বাবা ইন দ্য ওয়ার্ল্ড। সেই কার্ড আজও আমার কাছে আছে, আমি সেগুলো রোজ দেখি। বাবা, আমি তোর কাছে কিছু চাই না, শুধু তুই সুখে থাকিস, শুধু এতটুকুই যথেষ্ট। তোর বাবা। সপ্তম চিঠি বৃষ্টির দিন লেখা হল। সেদিন শঙ্করলাল একা বসেছিলেন, বৃষ্টি দেখছিলেন। তার অমিতের কথা মনে এলো। তিনি লিখলেন, বাবা, আজ বৃষ্টি হচ্ছে। মনে আছে যখন তুই ছোট ছিলি তখন বৃষ্টিতে ভেজার জন্য জিদ করতিস, আর আমি তোকে মানা করতাম, কিন্তু তারপর তোর খুশি দেখে তোকে ভিজতে দিতাম। আজ আমি চাই যে তুই এখানে থাকতিস, আমরা দুজন একসঙ্গে চা পান করতাম আর বৃষ্টি দেখতাম। কিন্তু তুই এখন অনেক দূরে, শুধু দূরত্বে নয়, হয়তো মন থেকেও। তবে কোনো ব্যাপার না, আমি বুঝি, জীবন বদলে যায়, সম্পর্কও বদলে যায়। তোর বাবা। অষ্টম চিঠি সেই দিন লেখা হল যখন শঙ্করলাল জানতে পারলেন যে অমিতের পদোন্নতি হয়েছে। পাড়ার কেউ এসে বলল, শঙ্করলালজি, শুনেছি অমিতের প্রমোশন হয়েছে। শঙ্করলাল নিজেই জানতেন না, অমিত তাকে বলেনি। তিনি খুশি দেখালেন, হ্যাঁ হ্যাঁ হয়েছে, কিন্তু ভেতর থেকে মন ভেঙে গেল। অমিত তার এত বড় খুশিও তার সঙ্গে ভগ করে নেয়নি। সেই রাতে তিনি লিখলেন, বাবা, আজ আমি জানতে পারলাম যে তোর প্রমোশন হয়েছে। আমি খুব খুশি হয়েছি, আমি তোর উপর খুব গর্বিত। কিন্তু বাবা, তুই আমাকে কেন জানাসনি? আমি কি আর তোর জীবনের অংশ নই? আমার আফসোস নেই, আমার শুধু একটু দুঃখ। কিন্তু আমি বুঝি, হয়তো তুই ভুলে গেছিস, তবে কোনো ব্যাপার না, আমি সব সময় তোর সঙ্গে আছি। তুই আমাকে মনে রাখিস বা না রাখিস। তোর বাবা। চতুর্থ চিঠি দিওয়ালির দিন লেখা হল। সেদিনও অমিত এলো না। সে বলেছিল যে অফিসে কাজ আছে। শঙ্করলাল একা বসেছিলেন। তিনি লিখলেন, বাবা, আজ আবার দিওয়ালি, আর তুই আবার এলি না। 2 বছর হয়ে গেল তুই বাড়ি আসিসনি। আমার তোর কথা খুব মনে পড়ে, কিন্তু আমি বুঝি তোর কাছে কাজ আছে, দায়িত্ব আছে। আমি তোকে বিরক্ত করতে চাই না। শুধু এতটুকু জানিস যে আমি সব সময় তোর জন্য প্রার্থনা করি। তুই যেখানেই থাকিস না কেন, আমার দোয়া তোর সঙ্গে আছে। তোর বাবা। দশম চিঠি সেই দিন লেখা হল যখন শঙ্করলাল খুব অসুস্থ হয়ে পড়লেন। খুব জ্বর ছিল। প্রতিবেশীরা ডাক্তারকে ডাকল। ডাক্তার বললেন একে হাসপাতালে ভর্তি করতে হবে, কিন্তু শঙ্করলাল মানা করে দিলেন, না, আমি বাড়িতেই ঠিক হয়ে যাব। প্রতিবেশী রমেশ বলল, শঙ্করলালজি, অমিতকে ফোন করুন, ওকে জানিয়ে দিন। শঙ্করলাল বললেন, না, ওকে বিরক্ত করিস না, সে ব্যস্ত আছে। সেই রাতে তিনি লিখলেন, বাবা, আজ আমি খুব অসুস্থ, কিন্তু আমি তোকে ফোন করিনি, কারণ আমি চাই না যে তুই চিন্তিত হস। আমি জানি যে তুই অনেক দূরে, আর যদি আমি তোকে ডাকি তবে তোকে ছুটি নিতে হবে, তোর কাজ প্রভাবিত হবে। আমি এত স্বার্থপর নই বাবা। আমি চাই না যে আমার কারণে তোর জীবনে কোনো বাধা আসুক। আমি ঠিক হয়ে যাব, তুই শুধু সুখে থাকিস। তোর বাবা। একাদশ চিঠি সেই দিন লেখা হল যখন শঙ্করলাল সুস্থ হয়ে উঠলেন। সেদিন পাড়ার মাসিমা জিজ্ঞেস করলেন, শঙ্করলালজি, অমিতকে জানালেন অসুস্থতার কথা? শঙ্করলাল বললেন, না। কেন? কারণ আমি চাই না যে সে চিন্তিত হোক, সে তার জীবনযাপন করুক। মাসিমার চোখে জল এলো। আপনি খুব ভালো, কিন্তু কখনো নিজের কথাটাও ভাবুন। শঙ্করলাল হেসে দিলেন। সেই রাতে তিনি লিখলেন, বাবা, আমি ঠিক হয়ে গেছি। তুই জানতেও পারলি না যে আমি অসুস্থ ছিলাম, আর এটা ভালো। আমি চাই না যে তুই চিন্তা করিস। বাবা, আমি বুড়ো হয়ে গেছি, জানি না আর কতদিন বেঁচে থাকব, কিন্তু আমি চাই যে যতদিন বেঁচে থাকি তুই খুশি থাকিস। আমি তোর কাছে কিছু চাই না, শুধু তুই তোর জীবন যাপন কর। আমার দোয়া সব সময় তোর সঙ্গে আছে। তোর বাবা। দ্বাদশ চিঠি সেই দিন লেখা হল যখন শঙ্করলাল জানতে পারলেন যে অমিতের বিয়ে ঠিক হয়ে গেছে। আবার প্রতিবেশী এসে জানাল। শঙ্করলাল খুশি হলেন, কিন্তু একই সঙ্গে দুঃখও পেলেন। অমিত নিজে জানায়নি। তিনি অমিতকে ফোন করলেন, বাবা, শুনেছি তোর বিয়ে ঠিক হয়েছে। অমিত একটু ইতস্তত করল, হ্যাঁ বাবা, আমি জানাতেই যাচ্ছিলাম। খুব ভালো কথা বাবা, আমি খুব খুশি হলাম। মেয়েটি কেমন? খুব ভালো বাবা, শিক্ষিত, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। খুব ভালো। কবে বিয়ে? আগামী মাসে।
ঠিক আছে বাবা, আমি আসব। হ্যাঁ বাবা। ফোন কেটে গেল। শঙ্করলাল খুশি ছিলেন, কিন্তু একই সঙ্গে তার একটু দুঃখও ছিল। অমিত আগে কেন জানায়নি? সেই রাতে তিনি লিখলেন, বাবা, আজ আমি জানতে পারলাম যে তোর বিয়ে হতে চলেছে। আমি খুব খুশি হয়েছি। আমার ছেলে এখন নিজের সংসার গড়বে। কিন্তু বাবা, তুই আমাকে আগে কেন জানাসনি? আমি কি এতটাও যোগ্য নই যে তুই তোর খুশি আমার সঙ্গে আগে ভাগ করে নিবি? তবে কোনো ব্যাপার না, আমি বুঝি তুই ব্যস্ত ছিলি, হয়তো ভুলে গেছিস। আমি তোর বিয়েতে আসব আর তোকে আমার দোয়া দেব। তোর বাবা। এই চিঠিগুলো শঙ্করলালের নীরবতার আওয়াজ ছিল। প্রতিটি চিঠিতে একজন বাবার ব্যথা ছিল, একজন বাবার ভালোবাসা ছিল, আর একজন বাবার সেই নীরবতা ছিল যা কিছু বলতে চাইছিল কিন্তু বলতে পারছিল না। শঙ্করলাল এই সব চিঠি তার পুরনো পেটির মধ্যে রেখে দিলেন। কেউ দেখেনি, কেউ পড়েনি। এই চিঠিগুলো শুধু শঙ্করলালের মনের কথা ছিল যা তিনি কাগজের ওপর নামিয়ে এনেছিলেন, কিন্তু কখনো কাউকে পাঠাননি। কারণ শঙ্করলালের মনে হতো যে যদি তিনি এই চিঠিগুলো পাঠান তবে হয়তো অমিতের অপরাধ বোধ হবে, হয়তো সে চিন্তিত হবে, আর শঙ্করলাল চাননি যে ছেলে চিন্তিত হোক। তাই তিনি নিজের কষ্টগুলো চুপচাপ সহ্য করে নিলেন, নিজের ব্যথা কাগজে নামিয়ে আনলেন এবং তা লুকিয়ে রাখলেন। বন্ধুরা, এই ছিল শঙ্করলালের নীরবতার আওয়াজ, একটি এমন আওয়াজ যা কাগজে বন্দী হয়ে গেল, একটি এমন আওয়াজ যা অমিতের কাছে কখনো পৌঁছয়নি। কিন্তু এখন গল্পে আরও একটি মোড় আসতে চলেছে, কারণ অমিতের বিয়ে হতে চলেছে এবং বিয়ের পর শঙ্করলালের জীবনে আরও বড় পরিবর্তন আসতে চলেছে। অমিত কি বুঝতে পারবে তার বাবার নীরবতা, নাকি এই দূরত্ব আরও বেড়ে যাবে? জানতে হলে সঙ্গে থাকুন। অমিতের বিয়ের প্রস্তুতি চলছিল। বিয়ে বেঙ্গালুরুতেই হওয়ার কথা ছিল। মেয়েটির নাম ছিল প্রিয়া, শিক্ষিত, সুন্দরী এবং একটি বড় কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। শঙ্করলালকে বিয়ের 1 সপ্তাহ আগে ডাকা হল। অমিত টিকিট পাঠিয়ে দিল। শঙ্করলাল খুব খুশি ছিলেন। অবশেষে এত বছর পর তিনি অমিতের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তিনি তার সবচেয়ে ভালো কুর্তা পাজামা তৈরি করলেন। একটু পুরনো ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। তিনি বাজার থেকে অমিত আর প্রিয়ের জন্য উপহারও কিনলেন। খুব দামি নয়, কিন্তু মন থেকে। যখন শঙ্করলাল বেঙ্গালুরু পৌঁছালেন তখন অমিত স্টেশনে নিতে এসেছিল। শঙ্করলাল অমিতকে দেখলেন, স্মার্ট পোশাকে, দামি ঘড়ি পরা। শঙ্করলালের চোখে জল এলো। তিনি অমিতের কাছে গেলেন এবং তাকে জড়িয়ে ধরতে চাইলেন, কিন্তু অমিত একটু দূরে থেকে বলল, বাবা, আসুন, গাড়িতে যাই। শঙ্করলালের একটু অদ্ভুত লাগল, কিন্তু তিনি কিছু বললেন না। গাড়িতে বসলেন। অমিত ড্রাইভ করছিল। শঙ্করলাল জিজ্ঞেস করছিলেন, বাবা, প্রিয়া কেমন আছে? পরিবারের লোকজন কেমন আছে? অমিত শুধু হ্যান হুঁ করে জবাব দিচ্ছিল। সে ফোনেও কথা বলছিল অফিসের কাজের। শঙ্করলাল চুপ হয়ে গেলেন। তার মনে হলো যে হয়তো অমিত ব্যস্ত, বিয়ের প্রস্তুতি চলছিল। যখন তিনি অমিতের ফ্ল্যাটে পৌঁছালেন তখন শঙ্করলাল অবাক হয়ে গেলেন। খুব বড় ফ্ল্যাট ছিল, আধুনিক আসবাবপত্র, বড় বড় জানালা। শঙ্করলালের মনে হল যেন তিনি অন্য কারো জগতে এসে পড়েছেন। অমিত বলল, বাবা, আপনি এখানে গেস্ট রুমে থাকবেন, ফ্রেশ হয়ে নিন। শঙ্করলাল গেস্ট রুমে গেলেন। খুব সুন্দর ঘর ছিল, কিন্তু শঙ্করলালের তার সেই ছোট বাড়ির কথা মনে এলো। সেই মাটির দেয়াল, সেই কাঠের জানালা। তিনি ভাবলেন, আমার ছেলে অনেক উন্নতি করেছে, আমার খুশি হওয়া উচিত। সন্ধ্যায় প্রিয়া এলো। অমিত পরিচয় করালো, প্রিয়া, এ হলো আমার বাবা। প্রিয়া হাত মেলাল, নমস্কার আঙ্কেল। শঙ্করমাল আশীর্বাদ করলেন, কিন্তু প্রিয়া বেশি কথা বলল না। সে তার ফোনে ব্যস্ত হয়ে পড়ল। শঙ্করলালের একটু অদ্ভুত লাগল, কিন্তু তিনি ভাবলেন, আজকালের বাচ্চারা এমনই হয়। আমি পুরনো যুগের মানুষ, আমার বোঝা উচিত। রাতে খাবারের টেবিলে বসলেন। শঙ্করলাল নিজের হাতে খেতে শুরু করলেন। তিনি চামচ কাটা দিয়ে খেতে পারতেন না। প্রিয়া দেখল, সে অমিতকে ইশারা করল। অমিত শঙ্করলালকে বলল, বাবা, এখানে চামচ কাটা দিয়ে খেতে হয়। শঙ্করলালের লজ্জা হল। তিনি চামচ ধরলেন, কিন্তু তার হাত কাঁপছিল। তিনি ঠিকমতো পারছিলেন না। প্রিয়া বলল, অমিত, আঙ্কেলকে একটু শেখাও না। অমিত বলল, বাবা, এভাবে। শঙ্করলাল চেষ্টা করলেন, কিন্তু তার খুব অসুবিধা হচ্ছিল। শেষমেশ তিনি বললেন, বাবা, আমি খেয়ে নিয়েছি, আমার বেশি খিদে নেই। তিনি উঠে নিজের ঘরে চলে গেলেন। ভেতরে গিয়ে তিনি দরজা বন্ধ করলেন এবং কেঁদে ফেললেন। তার মনে হচ্ছিল যে তিনি এখানে মানিয়ে নিতে পারছেন না। সেই রাতে তিনি ভাবলেন, আমি অমিতের জগতে আসি না। আমার আচার আচরণ পুরনো, আমি এখানে ভুল লাগছে।
পরের দিন থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। প্রিয়ের পরিবারের লোকজন এলো। খুব ধনী লোক ছিল। শঙ্করলাল তাদের সামনে খুব ছোট লাগছিলেন। একবার প্রিয়ের মা জিজ্ঞেস করলেন, তো আঙ্কেল আপনি কি করেন? শঙ্করলাল সত্যি কথা বলে দিলেন, আমি মজুর। প্রিয়ের মায়ের নাক মুখ কুঁচকে গেল। তিনি অমিতকে দেখলেন। অমিত চটজলদি বলল, মানে বাবা চাষবাস করতেন, এখন অবসর নিয়েছেন। প্রিয়ের মা বললেন, ওহ আইসি। শঙ্করলাল বুঝতে পারলেন অমিত তাকে নিয়ে লজ্জিত, কিন্তু তিনি কিছু বললেন না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। বিয়ের রাত এলো। খুব বড় অনুষ্ঠান ছিল, দামি ডেকোরেশন, লাইট, ডিজে। শঙ্করলাল তার পুরনো কুর্তায় সেখানে দাঁড়িয়েছিলেন। সবার মধ্যে তাকে আলাদা লাগছিল। প্রিয়ের বন্ধুরা তাকে দেখল এবং নিজেদের মধ্যে হাসল। শঙ্করলাল শুনলেন কিন্তু কিছু বললেন না। যখন বিয়ের অনুষ্ঠান চলছিল তখন অমিত শঙ্করলালকে পেছনে বসিয়ে দিল। সামনে প্রিয়ের পরিবারের লোকজন বসেছিল। শঙ্করলালের খারাপ লাগল, কিন্তু তিনি কিছু বললেন না, শুধু চুপচাপ পেছনে বসে থাকলেন। বিয়ে শেষ হল। অমিত আর প্রিয়া এখন স্বামী স্ত্রী। শঙ্করলাল তাদের আশীর্বাদ করলেন। অমিত পায়ে হাত দিয়ে প্রণাম করল, প্রিয়াও করল, কিন্তু শঙ্করলালের মনে হল যে এই সবই শুধু দেখাওয়া, আসল ভালোবাসা কোথাও নেই। একাদশ চিঠি সেই দিন লেখা হল যখন শঙ্করলাল সুস্থ হয়ে উঠলেন। সেদিন পাড়ার মাসিমা জিজ্ঞেস করলেন, শঙ্করলালজি অমিতকে জানালেন অসুস্থতার কথা? শঙ্করলাল বললেন, না। কেন? কারণ আমি চাই না যে সে চিন্তিত হোক, সে তার জীবনযাপন করুক। মাসিমার চোখে জল এলো। আপনি খুব ভালো, কিন্তু কখনো নিজের কথাটাও ভাবুন। শঙ্করলাল হেসে দিলেন। সেই রাতে তিনি লিখলেন, বাবা আমি ঠিক হয়ে গেছি, তুই জানতেও পারলি না যে আমি অসুস্থ ছিলাম, আর এটা ভালো। আমি চাই না যে তুই চিন্তা করিস। বাবা আমি বুড়ো হয়ে গেছি, জানি না আর কতদিন বেঁচে থাকব, কিন্তু আমি চাই যে যতদিন বেঁচে থাকি তুই খুশি থাকিস। আমি তোর কাছে কিছু চাই না, শুধু তুই তোর জীবন যাপন কর। আমার দোয়া সব সময় তোর সঙ্গে আছে। তোর বাবা। একদিন শঙ্করলাল অমিতকে বললেন, বাবা আমি গায়ে ফিরে যাই? অমিত বলল, বাবা আপনি এখানেই থাকুন না, আমরা একসঙ্গে থাকব। কিন্তু তার আওয়াজে সেই আগের মতো উষ্ণতা ছিল না। সে শুধু ফর্মালিটি পালন করছিল। শঙ্করলাল বুঝতে পারলেন। তিনি বললেন, না বাবা আমার গায়ে আরাম লাগে, আমি চলে যাব। অমিত জোরাজোরি করল না। সে বলল, ঠিক আছে বাবা, যেমন আপনার ইচ্ছে। শঙ্করলাল তার জিনিসপত্র গুছিয়ে নিলেন। যাওয়ার আগের রাতে তিনি তার ডায়েরিতে লিখলেন, আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ফিরে যাব, কারণ আমি এখন অমিতের জগতে মানিয়ে নিতে পারছি না। আমার উপস্থিতি তার জন্য লজ্জার। আমার দুঃখ আছে, কিন্তু আমি বুঝি অমিতের এখন একটি নতুন জীবন, একটি নতুন জগৎ, আর সেই জগতে আমার মতো পুরনো মানুষদের কোনো জায়গা নেই। আমি যাচ্ছি, কিন্তু আমার দোয়া সবসময় তার সঙ্গে থাকবে। আমি চাই যে সে খুশি থাকুক, যদিও তার খুশিতে এখন আমার কোনো জায়গা না থাকুক। পরের দিন সকালে শঙ্করলাল চলে গেলেন। অমিত তাকে স্টেশনে ছাড়তে গেল। জড়িয়ে ধরল না, শুধু হাত নাড়ল। বিদায় বাবা, খেয়াল রাখবেন। শঙ্করলাল বললেন, তুইও বাবা খুশি থাকিস, এবং ট্রেন জ্বলতে শুরু করল। শঙ্করলাল জানালা দিয়ে দেখছিলেন। অমিত সেখানেই দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখে কোনো ভাব ছিল না। শঙ্করলালের চোখ থেকে জল পড়ছিল। তিনি ভাবলেন, আমার ছেলে আমার কাছ থেকে দূরে হয়ে গেল, হয়তো সব সময়কার জন্য। বন্ধুরা, এই সেই মুহূর্ত ছিল যখন শঙ্করলাল আর অমিতের মাঝের দূরত্ব আরও বেড়ে গেল। এখন অমিতের জগতে শঙ্করলালের জন্য কোনো জায়গা বাকি ছিল না। কিন্তু এখন এর পরে এমন কিছু ঘটতে চলেছে যা এই গল্পের সবচেয়ে বেদনাদায়ক মোড় হবে। শঙ্করলাল একটি এমন সিদ্ধান্ত নিতে চলেছেন যা সব কিছু বদলে দেবে। এর পরে কি হবে জানতে হলে সঙ্গে থাকুন। শঙ্করলাল গায়ে ফিরে এলেন, কিন্তু এখন তার ঘর তাকে আরও খালি লাগছিল। আগেও একা ছিলেন, কিন্তু একটা আশা ছিল যে হয়তো অমিত আসবে। কিন্তু এখন সেই আশাও ভেঙে গেছে। দিন কেটে যেতে লাগল। শঙ্করলাল তার রুটিনে চলতে থাকলেন। সকালে উঠতেন, মন্দিরে যেতেন, তারপর খেতে কাজ করতেন। সন্ধ্যায় সেই পুরনো চেয়ারে বসতেন এবং সূর্য ডোবা দেখতেন। কিন্তু এখন তার চোখে সেই চমক ছিল না, মুখে সেই হাসি ছিল না, যেন তার ভেতরে কিছু ভেঙে গেছে। প্রতিবেশী রমেশ একদিন জিজ্ঞেস করল, শঙ্করলাল তুই ঠিক তো আছিস? খুব চুপচাপ থাকিস। শঙ্করলাল বললেন, হ্যাঁ ভাই, একদম ঠিক আছি। অমিতের সঙ্গে কথা হয়?
হ্যাঁ, মাঝে মাঝে। কিন্তু সত্যিটা এই ছিল যে অমিত এখন মাসে একবারও ফোন করত না। আর যখন শঙ্করলাল ফোন করতেন তখন অমিত ব্যস্ত থাকত। ধীরে ধীরে শঙ্করলালের মনে হতে লাগল যে তিনি এখন আর কোনো কাজের নন। তার জীবনের উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। তিনি ছেলেকে বড় করেছেন, পড়িয়েছেন, শিখিয়েছেন, তাকে যোগ্য করেছেন। এখন তার আর দরকার নেই। কিছু মাস কেটে গেল। একদিন শঙ্করলাল একটি সিদ্ধান্ত নিলেন। একটি এমন সিদ্ধান্ত যা তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। তিনি ভাবলেন, আমি এখন অমিতের জীবনে বোঝা হয়ে গেছি। আমার উপস্থিতি তার জন্য লজ্জার। তো কেন না আমি চলে যাই একটি এমন জায়গায় যেখানে আমি কারোর জন্য বোঝা হব না। সেই রাতে শঙ্করলাল তার সমস্ত জিনিস গুছিয়ে নিলেন। সেই পুরনো ডায়েরি, সেই চিঠিগুলো যা তিনি অমিতের জন্য লিখেছিলেন কিন্তু কখনো পাঠাননি, এবং কিছু পুরনো ছবি। তিনি একটি চিঠি লিখলেন, শেষ চিঠি, এবং এইবার তিনি সেই চিঠিটি লুকোলেন না। সেটিকে ঘরের টেবিলে রেখে দিলেন। চিঠিতে লেখা ছিল, আমার প্রিয় পুত্র অমিত, যখন তুই এই চিঠি পড়বি তখন আমি চলে গেছি। আমি চাই না যে তুই আমাকে খুঁজিস। আমি যেখানে যাচ্ছি সেখানে আমি শান্তি পাব। বাবা, আমি তোর ওপর রাগ করিনি। আমি বুঝি তুই তোর জীবন গড়েছিস, তোর নিজের জগৎ আছে, আর সেই জগতে আমার মতো পুরনো মানুষদের কোনো জায়গা নেই। আমি আমার সারা জীবন তোর জন্য বেঁচেছি, তোর প্রতিটি খুশির জন্য নিজের প্রতিটি কষ্ট পান করেছি। কিন্তু এখন মনে হয় যে আমার জীবনের উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। তুই খুশি, শুধু এটাই চেয়েছিলাম আমি। এখন তোর জগতে আমার জায়গা নেই, আর আমি তোর ওপর বোঝা হতে চাই না। তাই আমি চলে যাচ্ছি। তুই খুশি থাকিস বাবা, প্রিয়ের খেয়াল রাখিস, আর হ্যাঁ, মাঝে মাঝে নিজের বুড়ো বাবাকে মনে করিস। আমার দোয়া সব সময় তোর সঙ্গে আছে। তোর বাবা শঙ্করলাল। শঙ্করলাল চিঠি রাখলেন। তারপর নিজের ছোট ব্যাগ নিলেন এবং বাড়ি থেকে বেরিয়ে গেলেন। রাতের সময় ছিল, কেউ দেখছিল না। তিনি চলতে থাকলেন গায়ের বাইরে রাস্তায়। তিনি জানতেন না যে কোথায় যাচ্ছেন, শুধু চলতে থাকলেন। সকাল হল। প্রতিবেশী রমেশ শঙ্করলালের ঘরে এলো। দরজা খোলা ছিল, কিন্তু ভেতরে কেউ ছিল না। রমেশ চারদিকে দেখল। তখনই তার নজর টেবিলের ওপর রাখা চিঠির ওপর পড়ল। তিনি চিঠি পড়লেন। তার হাত কাঁপতে লাগল। তিনি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলেন এবং গায়ের লোকেদের ডাকলেন। শঙ্করলালজি ঘর ছেড়ে চলে গেছেন, একটি চিঠি রেখে গেছেন। সবাই জড়ো হল, চিঠি পড়ল। সবার খুব খারাপ লাগল। কেউ বলল, অমিতকে ফোন করো। রমেশ অমিতকে ফোন করল। ফোন 3 বার বাজল। তারপর অমিত ধরল। হ্যালো অমিত বাবা, আমি রমেশ আঙ্কেল বলছি। তোর বাবাকে কি হয়েছে? অমিতের আওয়াজে একটু চিন্তা ছিল। তিনি ঘর ছেড়ে চলে গেছেন, একটি চিঠি রেখে গেছেন তোর জন্য। কি? অমিতের বিশ্বাস হচ্ছিল না। চিঠিতে কি লেখা আছে? রমেশ চিঠি পড়ে শোনাল। অমিত চুপ হয়ে গেল। ফোনের অন্য প্রান্তে নীরবতা ছিল। তারপর অমিত বলল, আমি 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 আসছি। তাড়াতাড়ি আয় বাবা, জানি না সে কোথায় চলে গেছেন। অমিত ফোন কেটে দিল। সে সোফায় বসে পড়ল। তার হাত কাঁপছিল, মাথা স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রিয়া বাইরে থেকে এলো। কি হলো অমিত, তুমি ঠিক তো আছো? অমিত বলল, বাবা বাবা ঘর ছেড়ে চলে গেছেন। কি? কেন? অমিত প্রিয়াকে চিঠির কথা বলল। প্রিয়া চুপ হয়ে গেল। তার একটু অপরাধবোধ হল। অমিত সঙ্গে সঙ্গে বেঙ্গালুরু থেকে গায়ের জন্য ফ্লাইট বুক করল। সে সেই সন্ধ্যায় বেরিয়ে গেল। যখন অমিত গায়ে পৌঁছাল তখন রাত হয়ে গিয়েছিল। ঘরে অন্ধকার ছিল। সে ভেতরে গেল। সব কিছু তেমনই ছিল, কিন্তু বাবা ছিলেন না। অমিত সেই চিঠিটি তুলল এবং পড়ল। তার চোখ থেকে জল পড়তে শুরু করল। তার প্রথমবার উপলব্ধি হল যে সে বাবার সঙ্গে কত খারাপ করেছে। সে ভাবল, আমি বাবাকে এত কষ্ট দিয়েছি যে তিনি ঘর ছেড়ে চলে গেলেন। একটি বাবার নীরবতা, এক ছেলের ভুলের গল্প। আমি কেমন ছেলে? ওই রাতে অমিত ঘুমাতে পারল না, শুধু কাঁদতে থাকল। বাবার স্মৃতিগুলো মনে পড়ছিল। বাবা কিভাবে তাকে বড় করেছিলেন, কিভাবে তার প্রতিটি ইচ্ছা পূরণ করেছিলেন, কিভাবে নিজের সব কষ্ট চুপচাপ সহ্য করেছিলেন। আর সে কি করল? বাবাকে নজরআন্দাজ করল, তাকে নিয়ে লজ্জিত হল, তাকে দূরে সরিয়ে দিল। অমিতের এখন বুঝতে পারছিল বাবার নীরবতার অর্থ কী ছিল। তিনি চুপ ছিলেন কারণ তিনি চাননি যে ছেলে অপরাধবোধে ভোগে। তিনি চুপ ছিলেন কারণ ছেলের সুখের চেয়ে বেশি মূল্যবান তার কাছে আর কিছুই ছিল না। অমিত এখন অনুশোচনা করছিল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল।
পরের দিন সকালে অমিত এবং গ্রামের লোকেরা শঙ্করলালকে খোঁজা শুরু করল। সব জায়গায় জিজ্ঞাসা করল, কিন্তু কোনো সূত্র পেল না। দুদিন কেটে গেল, কোনো খবর নেই। অমিত ভেঙে পড়েছিল। সে কাঁদতে কাঁদতে বলছিল, বাবা প্লিজ ফিরে এসো, আমাকে মাফ করে দাও। তৃতীয় দিনে একটি শিশু বলল, আমি এক বৃদ্ধকে মন্দিরের দিকে যেতে দেখেছিলাম, তাকে শঙ্করলাল কাকার মতো লাগছিল। অমিত দ্রুত মন্দিরের দিকে ছুটল। সে মন্দিরে পৌঁছাল। সেখানে কিছু লোক জড়ো হয়েছিল, কেউ কেউ ফিসফিস করছিল। অমিত এগিয়ে গেল এবং তখনই দেখল শঙ্করলাল মন্দিরের উঠোনে একটি গাছের নিচে শুয়ে আছেন, চোখ বন্ধ, মুখে শান্তি, হাতে সেই পুরনো ডায়েরিটিই ছিল। অমিত ছুটে গিয়েছিল, বাবা বাবা, কিন্তু কোনো উত্তর এলো না। শঙ্করলাল এখন আর এই পৃথিবীতে নেই। ডাক্তার জানালেন হৃদরোগে আক্রান্ত হবে, হয়তো অনেক দিনের রোগী ছিলেন। অমিত কেঁদে উঠল, জোরে জোরে কাঁদতে লাগল। সে বাবাকে জড়িয়ে ধরল, বাবা উঠে পড়ো, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি খুব ভুল ছিলাম, প্লিজ বাবা আমাকে ছেড়ে যেও না। কিন্তু শঙ্করলাল এখন আর কখনো উঠবেন না, তিনি চিরদিনের জন্য ঘুমিয়ে গিয়েছিলেন। গ্রামের লোকেরা শঙ্করলালের অন্ত্যেষ্টি করল। অমিত সেখানে দাঁড়িয়ে কাঁদছিল। তার মনে হচ্ছিল তার পুরো পৃথিবী যেন উজাড় হয়ে গেছে। সবাই চলে গেলে অমিত একা রয়ে গেল। সে বাবার ডায়েরিটা তুলল, খুলল এবং তখনই সেই সব চিঠিপত্র দেখতে পেল। সেই চিঠিপত্রগুলো যা শঙ্করলাল লিখেছিলেন কিন্তু কখনো পাঠাননি। অমিত এক একটি চিঠি পড়ল। প্রতিটি চিঠি তার হৃদয়ে বিঁধছিল। প্রতিটি লাইন তাকে অপরাধবোধে ভরে দিচ্ছিল। সে পড়ল কিভাবে বাবা অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে ফোন করেননি, কারণ তিনি চাননি যে ছেলে পেরেশান হোক। কিভাবে বাবা প্রতিদিন তার স্মৃতিতে কাঁদতেন, কিভাবে বাবা নিজের সব কষ্ট চুপচাপ হজম করে নিয়েছিলেন। অমিতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে খুব খারাপভাবে কাঁদছিল। বন্ধুরা, এই সেই মুহূর্ত ছিল যখন অমিত বুঝতে পারল যে সে কি হারিয়েছে। সে তার বাবাকে হারিয়েছিল, সেই বাবা যিনি তার জন্য জীবনভর নীরব ছিলেন, সেই বাবা যিনি নিজের সব খুশি কবর দিয়ে দিয়েছিলেন শুধু ছেলের আনন্দের জন্য। আর এখন অমিতের কাছে শুধু অনুশোচনা অবশিষ্ট ছিল, শুধু জল অবশিষ্ট ছিল, আর সেই চিঠিগুলো যা ছিল বাবার নীরবতার কণ্ঠস্বর। এখন গল্প তার সবচেয়ে আবেগপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। অমিত কি বাবার নীরবতার শিক্ষা পাবে? সে কি বুঝতে পারবে যে ভালোবাসা সবসময় শব্দে নয়, বরং নীরবতার মধ্যেও থাকে? জানতে হলে সঙ্গে থাকুন। শঙ্করলাল চলে যাওয়ার পর অমিত গ্রামেই থেকে গেল। সে বাবার সেই ছোট বাড়িতে একা বসে থাকত, হাতে সেই ডায়েরিটি থাকত, রোজ এক একটি পাতা পড়ত আর কাঁদত। প্রিয়া ফোন করল, অমিত তুমি কবে ফিরে আসছো, অফিসে তোমার দরকার আছে। অমিত বলল, প্রিয়া আমার আরও কিছুদিন লাগবে, আমার বাবার জিনিসপত্র গোছাতে হবে। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি এসো। অমিত ফোন কেটে দিল। তার এখন অফিস, প্রমোশন, টাকা কিছুই গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল না। তার শুধু বাবার কথা মনে পড়ছিল। সে বাবার আলমারি খুলল। সেখানে সেই পুরনো জামাকাপড় ছিল, সেই জুতো যা অমিত ছোটবেলায় পরত। শঙ্করলাল সযত্নে রেখেছিলেন সেই পুরনো ছবিগুলো, যেখানে ছোট অমিত বাবার কোলে বসেছিল। অমিত সব কিছু দেখে কাঁদছিল। তার অনুভব হচ্ছিল যে বাবা তাকে কতটা ভালোবাসতেন, আর সে কি দিল? শুধু দুঃখ, শুধু উপেক্ষা। একদিন অমিত পুরনো একটি সিন্দুক খুলছিল। সেখানে সে আরও চিঠিপত্র খুঁজে পেল। মোট 12টি চিঠি ছিল। সবগুলোতে বাবার ভালোবাসা, বাবার ব্যথা এবং বাবার সেই নীরবতা ছিল। অমিত প্রতিটি চিঠি পড়ল। তার মনে হচ্ছিল যেন বাবা তার সাথে কথা বলছেন। সেই কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, বেটা আমি তোকে ভালোবাসি, আমি সব সময় তোর সাথে আছি। অমিত কাঁদতে কাঁদতে বলল, বাবা আমি খুব ভুল ছিলাম, আমি তোমাকে বুঝিনি। আমি ভেবেছিলাম তুমি পুরনো আমলের, তুমি কিছু জানো না, কিন্তু তুমি সব কিছু বুঝতে, তুমি শুধু চুপ ছিলে। তোমার নীরবতাই তোমার ভালোবাসা ছিল। সে বাবার একটি পুরনো ছবি তুলল, তাতে শঙ্করলাল হাসছিলেন। অমিত ছবিটি বুকে জড়িয়ে ধরল, বাবা আমাকে মাফ করে দাও, আমি খুব খারাপ ছেলে ছিলাম। রাতে অমিত বাইরে বসেছিল, সেই পুরনো চেয়ারটিতে যেখানে বাবা বসতেন। আকাশে তারা ঝলমল করছিল। অমিত সেগুলোর দিকে দেখছিল। তখনই তার মনে হল যেন বাবা তার পাশে বসে আছেন। তার কণ্ঠস্বর শোনা গেল, বেটা কেঁদো না, আমি খুশি, তুই নিজের জীবন যাপন কর।
শুধু এতটুকু মনে রাখিস যে সম্পর্ক টাকা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তৈরি হয়, এবং কখনো কখনো ভালোবাসা শব্দে নয়, নীরবতার মধ্যেও থাকে। অমিতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে আকাশের দিকে তাকালো। বাবা, আমি বুঝতে পেরেছি, তোমার নীরবতা সবচেয়ে বড় কণ্ঠস্বর ছিল। তুমি কখনো কিছু বলনি, কিন্তু সব কিছু বলে দিয়েছিলে। আমার এখন জানা হলো যে আসল ভালোবাসা কি। সেই রাতে অমিত একটি সিদ্ধান্ত নিল। সে নিজের কাছে প্রতিশ্রুতি দিল, বাবা, আমি এখন তোমার শিক্ষা জীবনভর মনে রাখব। আমি কখনো কোনো সম্পর্ককে নজরআন্দাজ করব না। আমি আমার চারপাশের মানুষের কদর করব, এবং আমি সবসময় মনে রাখব যে ভালোবাসা শব্দে থেকে নয়, অনুভূতি থেকে আসে। পরের দিন অমিত বাবার সব জিনিসপত্র সযত্নে গুছিয়ে রাখল। সেই ডায়েরি, সেই চিঠিগুলো, সেই ছবিগুলো, সব কিছু। সে সিদ্ধান্ত নিল যে সে এগুলো সব সময় নিজের কাছে রাখবে। এগুলো তার জন্য শিক্ষা হবে। যখন অমিত ব্যাঙ্গালোরে ফিরে এলো, সে বদলে গিয়েছিল। এখন তার ভেতরে কিছু অন্য রকম ছিল। সে বুঝতে পেরেছিল জীবনে কি জরুরি। সে প্রিয়ার সঙ্গে কথা বলল, প্রিয়া, আমার তোমাকে কিছু বলার আছে। আমি বাবার সাথে খুব খারাপ করেছিলাম। আমি তাকে নজরআন্দাজ করেছিলাম, তাকে নিয়ে লজ্জিত হয়েছিলাম, আর এখন আমি তাকে হারিয়েছি। প্রিয়া বলল, অমিত, আমারও আফসোস, আমিও ভুল করেছিলাম। আমার আঙ্কেলকে সম্মান করা উচিত ছিল। অমিত বলল, আমরা দুজনেই ভুল ছিলাম, কিন্তু এখন আমি চাই না এই ভুল পুনরাবৃত্তি হোক। ভবিষ্যতে আমাদের যদি সন্তান হয়, তবে আমি তাদের শেখাব যে সম্পর্কের কদর কিভাবে করতে হয়। আমি তাদের বলবো যে বৃদ্ধদের সম্মান কিভাবে করতে হয়। প্রিয়া অমিতের হাত ধরল। আমি তোমার সাথে আছি। অমিত হাসার চেষ্টা করল, কিন্তু চোখে তখনও জল ছিল। কয়েক মাস কেটে গেল। অমিত তার জীবনে পরিবর্তন আনল। এখন সে অফিসের কাজের পাশাপাশি নিজের সম্পর্কগুলোর দিকেও মনোযোগ দিতে শুরু করল। প্রিয়ার বাবা মায়ের সঙ্গে ভালোভাবে কথা বলত, গ্রামের প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখত। সে বাবার সেই ছোট বাড়িটা যত্ন করে রাখল। প্রতি মাসে একবার গ্রামে যেত এবং বাড়িটা পরিষ্কার করত। মন্দিরে বাবার স্মৃতিতে প্রদীপ জ্বালাত। একদিন অমিত মন্দিরে বসেছিল, সেই জায়গায় যেখানে বাবা শেষবার ছিলেন। সে আকাশের দিকে তাকালো এবং বলল, বাবা, আমি জানি যে আমি যা হারিয়েছি তা ফিরে আসবে না, কিন্তু আমি তোমার শিক্ষা বাঁচিয়ে রাখব। আমি অন্যদের বলবো যে নীরবতার মধ্যেও ভালোবাসা থাকে, যে প্রতিটি সম্পর্কের কদর করা উচিত। ঠিক তখনই একজন বৃদ্ধ পণ্ডিত পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি অমিতকে দেখে জিজ্ঞেস করলেন, বেটা, তুমি কে? অমিত বলল, আমি শঙ্করলালের ছেলে। পণ্ডিতজির চোখ জলে ভরে এলো। শঙ্করলাল খুব ভালো মানুষ ছিলেন, রোজ মন্দিরে আসতেন, সব সময় তোমার জন্য প্রার্থনা করতেন, বলতেন, ভগবান, আমার ছেলেকে সব সময় খুশি রেখো। অমিতের গলায় গাঁঠ পাকিয়ে গেল। সে জিজ্ঞেস করল, পণ্ডিতজি, তিনি শেষ দিন এখানে কেন এসেছিলেন? পণ্ডিতজি বললেন, তিনি খুব চিন্তিত দেখাচ্ছিলেন। আমি জিজ্ঞেস করাতে বললেন, আমি আমার ছেলের জন্য শান্তি খুঁজছি। আমার মনে হয় আমি তার জীবনে বোঝা হয়ে গেছি। আমি চাই না আমার কারণে তার সুখে কোনো কমতি হোক। আমি তাকে বললাম, শঙ্করলাল, তুমি ভুল ভাবছ। সন্তানেরা কখনো তাদের বাবাকে বোঝা মনে করে না। কিন্তু তিনি মাথা নাড়লেন এবং বললেন, পণ্ডিতজি, ছেলেমেয়েরা বড় হলে বদলে যায়, তাদের নিজেদের একটি পৃথিবী হয়ে যায়, আর বৃদ্ধ মা বাবারা সেই পৃথিবীতে ফিট হন না। তারপর তিনি এখানেই বসে পড়লেন, গাছের নিচে ডায়েরিতে কিছু লিখছিলেন। আমি জিজ্ঞেস করলাম, কি লিখছ? তো বললেন, আমার শেষ কথা আমার ছেলের জন্য। তারপর তিনি চুপ হয়ে গেলেন, চোখ বন্ধ করলেন, এবং তারপর পণ্ডিতজি থেমে গেলেন। অমিত হাউমাউ করে কেঁদে উঠল। আমি খুব খারাপ ছেলে ছিলাম পণ্ডিতজি। আমি বাবাকে এত দুঃখ দিলাম যে তিনি মারা যাওয়াকেই শ্রেয় মনে করলেন। পণ্ডিতজি অমিতের কাঁধে হাত রাখলেন। বেটা, যা হওয়ার তা হয়ে গেছে। এখন তুমি তার স্মৃতিকে জীবিত রাখো, তার শিক্ষা এগিয়ে নিয়ে যাও। এটাই হবে আসল শ্রদ্ধাঞ্জলি। অমিত মাথা নাড়ল। সে উঠল এবং মন্দিরে গিয়ে বাবার জন্য প্রার্থনা করল, ভগবান, আমার বাবাকে শান্তি দাও এবং আমাকে এত শক্তি দাও যেন আমি তার শিক্ষা কখনো না ভুলি। অমিত আবার ব্যাঙ্গালোরে ফিরে এলো। এখন তার জীবনে একটি নতুন উদ্দেশ্য ছিল। সে সিদ্ধান্ত নিল যে সে বাবার গল্প অন্যদের বলবে, যাতে অন্য কেউ সেই ভুল না করে যা সে করেছিল। একদিন অফিসে তার এক জুনিয়র রোহিত বলছিল, ইয়ার, আমার বাবা আবার ফোন করেছেন, রোজ রোজ বিরক্ত করেন, আমার কাছে এত ফুরসত কোথায়? অমিত তার কথা শুনল।
তার নিজের কথা মনে পড়ে গেল। সে রোহিতকে ডাকল। রোহিত, 1 মিনিট এসো। রোহিত এলো। হ্যাঁ স্যার। অমিত বলল, তোমার বাবা কোথায় থাকেন? গ্রামে স্যার, একা। কবে দেখা করেছিলে শেষবার? স্যার, 6 মাস হয়ে গেল, খুব কাজ তো। অমিত একটি গভীর নিঃশ্বাস নিল। রোহিত, আমি তোমাকে আমার গল্প শোনাচ্ছি, হয়তো তুমি বুঝতে পারবে। এবং অমিত রোহিতকে নিজের আর শঙ্করলালের পুরো গল্প শোনাল। কিভাবে বাবা তার জন্য সব কিছু করেছিলেন, কিভাবে সে বাবাকে নজরআন্দাজ করেছিল এবং কিভাবে অবশেষে বাবা চলে গেলেন। রোহিতের চোখ ভিজে গেল। স্যার, আমি জানতাম না। অমিত বলল, রোহিত, আমি চাই না তুমি সেই ভুল করো যা আমি করেছি। আজই তোমার বাবাকে ফোন করো, তার সাথে কথা বলো, এবং যদি সম্ভব হয় তাহলে এই উইকেন্ডে বাড়ি চলে যাও। সময় চলে যায় রোহিত, আর তারপর অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। রোহিত মাথা নাড়ল। থ্যাংক ইউ স্যার, আমি আজই ফোন করছি। সেই দিনের পর থেকে অমিত এটিকে তার মিশন বানিয়ে নিল। যখনই কেউ তাদের মা বাবাকে নজরআন্দাজ করত, অমিত তাদের বোঝাত, নিজের গল্প শোনাত। ধীরে ধীরে অমিতের গল্প ছড়িয়ে পড়তে লাগল। লোকেরা তার সাথে দেখা করতে আসত, জিজ্ঞেস করত, সত্যিই আপনার সাথে এমন হয়েছে? অমিত বলল, হ্যাঁ, এবং আমি চাই না অন্য কারো সাথে এমন হোক। তাই আমি তোমাদের সবাইকে বলি, তোমাদের মা বাবার কদর করো, তাদের জন্য সময় বের করো, তাদের ভালোবাসা দাও, কারণ একবার তারা চলে গেলে শুধু অনুশোচনা বাকি থাকে। রোহিত মাথা নাড়ল। থ্যাংক ইউ স্যার, আমি আজই ফোন করছি। সেই দিনের পর থেকে অমিত এটিকে তার মিশন বানিয়ে নিল। যখনই কেউ তাদের মা বাবাকে নজরআন্দাজ করত, অমিত তাদের বোঝাত, নিজের গল্প শোনাত। ধীরে ধীরে অমিতের গল্প ছড়িয়ে পড়তে লাগল। লোকেরা তার সাথে দেখা করতে আসত, জিজ্ঞেস করত, সত্যিই আপনার সাথে এমন হয়েছে? অমিত বলতো, হ্যাঁ, এবং আমি চাই না অন্য কারোর সাথে এমন হোক। তাই আমি তোমাদের সবাইকে বলি, তোমাদের মা বাবার কদর করো, তাদের জন্য সময় বের করো, তাদের ভালোবাসা দাও, কারণ একবার তারা চলে গেলে শুধু অনুশোচনা বাকি থাকে। কয়েক বছর কেটে গেল। অমিত এবং প্রিয়ার একটি ছেলে হল। তারা তার নাম রাখল শঙ্কর, শঙ্কর লালের নামে। শঙ্কর যখন একটু বড় হল, অমিত তাকে তাদের গ্রামে নিয়ে গেল। সেই পুরনো বাড়িতে সে শঙ্করকে দাদাজির ছবি দেখাল। দেখো বেটা, ইনি তোমার দাদাজি, শঙ্করলাল, তোমার নাম তারই নামে রাখা হয়েছে। শঙ্কর জিজ্ঞাসা করল, বাবা, দাদাজি কেমন ছিলেন? অমিতের চোখে জল এসে গেল। বেটা, দাদাজি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ছিলেন। তিনি আমার জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করেছিলেন, কিন্তু আমি তার কদর করতে পারিনি। কেন বাবা? কারণ আমি বোকা ছিলাম বেটা। আমি ভাবতাম টাকা, চাকরি, বড় গাড়ি এই সব জীবনে জরুরি। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে আসল সম্পদ হল সম্পর্ক, মা বাবার ভালোবাসা। শঙ্কর বলল, বাবা, তুমি কাঁদছ? অমিত শঙ্করকে জড়িয়ে ধরল। বেটা, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সেই ভুল করব না যা আমি আমার বাবার সাথে করেছি। আমি সব সময় তোমার সাথে থাকব এবং তোমাকেও শেখাবো যে সম্পর্কের কদর কিভাবে করতে হয়। বাবা, দাদাজি আপনাকে কি শিখিয়েছিলেন? অমিত একটি গভীর নিঃশ্বাস নিল। বেটা, দাদাজি আমাকে সবচেয়ে বড় শিক্ষা শিখিয়েছিলেন। তিনি শিখিয়েছিলেন যে ভালোবাসা সবসময় শব্দে হয় না, কখনো কখনো ভালোবাসা নীরবতার মধ্যেও থাকে। দাদাজি সবসময় চুপ থাকতেন, কিন্তু তার নীরবতার মধ্যে হাজারো কথা লুকিয়েছিল। তার নীরবতাই তার ভালোবাসা ছিল। আমি বুঝতে পারলাম না বাবা। অমিত হাসল। এখন বুঝবে না বেটা, কিন্তু যখন বড় হবে তখন বুঝতে পারবে। ততদিন আমি তোমাকে দাদাজির গল্প শোনাতে থাকব, যাতে তুমি তাকে কখনো না ভুলো। সেই দিন অমিত শঙ্করকে শঙ্করলালের পুরো গল্প শোনাল। কিভাবে দাদাজি দারিদ্র্যের মধ্যেও অমিতকে পড়িয়েছিলেন, কিভাবে তিনি নিজের সব খুশি কবর দিয়ে দিয়েছিলেন, কিভাবে তিনি নিজের জীবন ছেলের জন্য বেঁচেছিলেন। শঙ্কর মনোযোগ দিয়ে শুনতে থাকল। অমিতের মনে হল যেন শঙ্করলাল তার মাধ্যমে নিজের গল্প পরের প্রজন্ম পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। সন্ধ্যায় অমিত আর শঙ্কর মন্দিরে গেল, সেই গাছের নিচে যেখানে শঙ্করলাল তার শেষ নিঃশ্বাস ফেলেছিলেন। অমিত সেখানে একটি প্রদীপ জ্বালাল। শঙ্কর জিজ্ঞেস করল, বাবা, দাদাজি এখন কোথায়? অমিত আকাশের দিকে ইশারা করল। ওই যে বেটা, তারাদের মাঝে, তিনি আমাদের দেখছেন এবং হাসছেন। কেন হাসছেন? কারণ তিনি জানেন যে এখন আমি বুঝতে পেরেছি, আমি তার শিক্ষা বুঝতে পেরেছি, এবং এখন আমি তোমাকেও সেই শিক্ষা দেব। শঙ্কর আকাশের দিকে তাকালো এবং হাত নাড়াল। হায় দাদাজি, আমি শঙ্কর, তোমার নাতি। অমিত কেঁদে ফেলল, খুশির কান্না ছিল।
তার মনে হল যেন বাবা সত্যিই হাসছেন। সেই রাতে অমিত নিজের ডায়েরিতে লিখল, বাবা, আজ আমি শঙ্করকে তোমার গল্প শোনালাম। সে তোমাকে সালাম জানিয়েছে। আমি জানি যে তুমি খুশি হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমার শিক্ষা পরের প্রজন্ম পর্যন্ত পৌঁছে দেব। তোমার নীরবতার কণ্ঠস্বর কখনো শেষ হবে না, তা সবসময় প্রতিধ্বনিত হতে থাকবে। সময় গড়িয়ে গেল। অমিত তার জীবনে অনেক পরিবর্তন আনল। এখন সে শুধু টাকার পেছনে ছুটত না, এখন সে সম্পর্কগুলোকেও সময় দিত। প্রিয়ার বাবা মাকে নিজের মা বাবার মতো সম্মান করত, গ্রামের বৃদ্ধদের যত্ন রাখত। সে গ্রামে একটি ছোট স্কুলও খুলল, শঙ্করলাল মেমোরিয়াল স্কুল, যেখানে গরিব বাচ্চাদের বিনামূল্যে পড়ানো হতো। কারণ অমিত জানত যে বাবা এটাই চাইতেন, যে প্রতিটি শিশু পড়ার সুযোগ পাক। স্কুলের উদ্বোধনের দিন অমিত বক্তৃতা দিল, এই স্কুলটি আমার বাবার স্মৃতিতে তৈরি করা হয়েছে। আমার বাবা একজন সাধারণ শ্রমিক ছিলেন, কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ। তিনি নিজের পুরো জীবন লাগিয়ে আমাকে পড়িয়েছিলেন, এবং আজ আমি চাই যে প্রতিটি গরিব শিশুও সেই সুযোগ পাক। কিন্তু এর থেকেও বড় কথা, আমার বাবা আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা শিখিয়েছিলেন। তিনি শিখিয়েছিলেন যে সম্পর্ক সবচেয়ে জরুরি, যে মা বাবার ভালোবাসা অমূল্য, এবং যে কখনো কখনো নীরবতা সবচেয়ে বড় কণ্ঠস্বর হয়। ভিড়ের মধ্যে বসে থাকা সবাই হাততালি দিতে লাগল। অনেকের চোখে জল ছিল। অমিতের গল্প সবাইকে স্পর্শ করেছিল। সেই দিনের পর থেকে অমিত একটি অনুপ্রেরণা হয়ে গেল। লোকেরা তার কাছে আসত এবং বলত, অমিতজি, আপনার গল্প শুনে আমরা আমাদের মা বাবাকে ফোন করেছি, তাদের কাছে ক্ষমা চেয়েছি, ধন্যবাদ। অমিত হাসত এবং বলত, আমাকে নয়, আমার বাবাকে ধন্যবাদ দিন। তিনি তার নীরবতা দিয়ে আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছেন। একদিন এক বৃদ্ধ লোক অমিতের কাছে এলেন। তার চোখে জল ছিল। তিনি বললেন, বেটা, আমি তোমার গল্প শুনে এসেছি। আমারও ছেলে আমাকে নজরআন্দাজ করে। তুমি কি তার সাথে কথা বলবে? অমিত সাথে সাথে হ্যাঁ বলল। নিশ্চয়ই, তাকে ডাকুন। অমিত সেই ছেলের সাথে কথা বলল, নিজের গল্প শোনাল, এবং সেই ছেলের চোখ খুলে গেল। সে তার বাবার কাছে ক্ষমা চাইল এবং প্রতিশ্রুতি দিল যে এখন সে তার যত্ন রাখবে। বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে অমিতকে আশীর্বাদ দিতে লাগলেন, বেটা, তুমি আমার জীবন বাঁচালে। ভগবান তোমাকে সবসময় খুশি রাখুক। অমিত বলল, আঙ্কেল, আমি শুধু সেটাই করছি যা আমার বাবা চাইতেন, যাতে কোনো বাবা তার ছেলের থেকে দূরে না থাকে, যাতে প্রতিটি সম্পর্ক শক্তিশালী থাকে। এমন অনেক ঘটনা ঘটল। অমিত শত শত মানুষকে তার গল্প শোনাল, এবং প্রতিবার যখন কেউ তাদের মা বাবার সাথে ব্যথা করত, অমিতের মনে হতো যে বাবা হাসছেন। বছর গোড়াতে লাগল। শঙ্কর বড় হয়ে গেল। এখন সে স্কুলে যেতে শুরু করেছিল। একদিন সে অমিতকে জিজ্ঞেস করল, বাবা, আমিও বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, তোমার মতো। অমিত বলল, বেটা, তুমি যা হতে চাও হও, কিন্তু একটা কথা সব সময় মনে রাখবে, তুমি যতই বড় হও না কেন, কখনো নিজের মা বাবাকে ভুলবে না। তাদের কদর করবে, তাদের জন্য সময় বের করবে, কারণ সম্পর্কই আসল সম্পদ। শঙ্কর বলল, বাবা, তুমি রোজ এই কথাই বলো। অমিত হাসল, কারণ এটা সবচেয়ে জরুরি কথা বেটা। আমি চাই না তুমি সেই ভুল করো যা আমি করেছি। সেই জন্যই আমি তোমাকে বারবার মনে করাই। বাবা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কখনো তোমাকে ভুলব না। অমিত শঙ্করকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ বেটা, তুমি আমাকে অনেক খুশি দিলে। সেই রাতে অমিত আবার আকাশের দিকে তাকাল। বাবা, তুমি দেখছ, তোমার নাতি প্রতিশ্রুতি দিচ্ছে, সেই প্রতিশ্রুতি যা আমি রাখতে পারিনি। কিন্তু এখন আমি নিশ্চিত করব যে শঙ্কর সেই প্রতিশ্রুতি রাখে। তোমার শিক্ষা এখন প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলবে। একটি তারা খসে পড়ল। অমিত মুচকি হাসল। বাবা, আমি জানি এটা তোমার ইশারা, তুমি খুশি আছো। বন্ধুরা, এটাই ছিল শঙ্করলালের নীরবতার শিক্ষা। এমন একটি শিক্ষা যা অমিতের জীবনভর মনে রইল, এবং যা সে পরের প্রজন্ম পর্যন্ত পৌঁছে দিল। শঙ্করলাল কখনো বলেননি, তিনি কখনো অমিতকে বকা দেননি, তিনি কখনো অভিযোগ করেননি। শুধু চুপচাপ নিজের ভালোবাসা দিয়েছেন, নিজের ত্যাগ দিয়েছেন, নিজের জীবন দিয়ে দিয়েছেন। এবং তার নীরবতা, সেই নীরবতা আজও প্রতিধ্বনিত হচ্ছে প্রতিটি ছেলের হৃদয়ে, যে তার মা বাবাকে নজরআন্দাজ করছে, প্রতিটি মানুষের হৃদয়ে যে সম্পর্ক ভুলে যাচ্ছে। শঙ্করলালের নীরবতা একটি শিক্ষা, একটি সতর্ক বার্তা এবং একটি অনুপ্রেরণাও। অমিত এখন প্রতি বছর শঙ্করলালের পুণ্যতিথিতে গ্রামে যায়,
মন্দিরে ভাণ্ডারা করায়, গরিবদের খাবার খাওয়ায় এবং সবাইকে বাবার গল্প শোনায়। এবছরও সে গিয়েছিল। শঙ্করও সাথে ছিল, প্রিয়াও। অমিত শঙ্করলালের ছবির ওপর মালা পরাল, প্রদীপ জ্বালালো এবং চোখ বন্ধ করে প্রার্থনা করল। বাবা, আমি জানি যে আমি যে ভুল করে ফেলেছি তা মুছে দিতে পারব না, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি প্রতিদিন তোমার শিক্ষা অনুসরণ করব। আমি প্রতিটি সম্পর্কের কদর করব। আমি সবাইকে বলবো যে মা বাবার ভালোবাসা কতটা অমূল্য। এবং হ্যাঁ বাবা, আমি এখন বুঝতে পেরেছি, তোমার নীরবতা কোনো দুর্বলতা ছিল না, ওটা ছিল তোমার শক্তি, ওটা ছিল তোমার ভালোবাসা। তুমি চুপ ছিলে কারণ তুমি চাওনি যে আমি অপরাধ বোধে ভোগী। তুমি চুপ ছিলে কারণ তুমি আমার সুখ চেয়েছিলে। কিন্তু বাবা, এখন আমি জানি যে আসল সুখ সম্পর্কে থাকে, টাকায় নয়, বড় গাড়িতে নয়, বরং মা বাবার আশীর্বাদে থাকে। অমিতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। শঙ্কর বাবার হাত ধরল, প্রিয়াও কাঁদছিল। তখনই হাওয়ার একটি ঝটকা এলো, যেন কেউ তাদের ছুঁয়ে গেল। অমিত চোখ খুলল, তার মনে হল যেন বাবা তাকে জড়িয়ে ধরেছেন। সে হেসে বলল, বাবা, আমি জানি তুমি সব সময় আমার সাথে আছো। তোমার নীরবতা এখন আমার কণ্ঠস্বর হয়ে গেছে এবং আমি এটিকে পুরো পৃথিবী পর্যন্ত পৌঁছে দেব। সেই দিন অমিত একটা সিদ্ধান্ত নিল। সে ঠিক করল যে সে শঙ্করলালের গল্প একটি বইয়ে লিখবে, যাতে সবাই পড়তে পারে, যাতে প্রতিটি ছেলে বুঝতে পারে যে মা বাবার কদর কিভাবে করতে হয়। কয়েক মাস পর বইটি প্রকাশিত হল, পিতা কি চুপ্পি, এক অনকহি কাহানি, বাবার নীরবতা এক না বলা গল্প। বইটি খুব জনপ্রিয় হল, হাজারো মানুষ পড়ল এবং সবাই কেঁদে ফেলল। লোকেরা অমিতকে মেসেজ পাঠালো, আপনার বই পড়ে আমি আমার বাবাকে জড়িয়ে ধরেছি, ধন্যবাদ। আমি 3 বছর ধরে বাড়ি যাইনি, আপনার বই পড়ে আজ বাড়ি যাচ্ছি। আমার বাবা চলে গেছেন, কিন্তু আপনার বই পড়ে আমার তার কথা মনে পড়ল, যদি আমি তার জীবিত থাকাকালীন তার কদর করতাম। অমিত প্রতিটি মেসেজের উত্তর দিল, সবাইকে সাহস দিল। বলল, যদি আপনার মা বাবা বেঁচে থাকেন তবে আজই তাদের ফোন করুন, তাদের সাথে কথা বলুন, তাদের বলুন যে আপনি তাদের ভালোবাসেন, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজ অমিত একজন পরিবর্তিত মানুষ। সে নিজের ভুল থেকে শিখেছে এবং এখন সে অন্যদের শেখানোর কাজ করছে। কিন্তু তার হৃদয়ে একটি ব্যথা সবসময় থাকবে, একটি আফসোস সবসময় থাকবে যে যদি সে বাবার জীবিত থাকাকালীন তার কদর করত, যদি সে তার নীরবতা বুঝতে পারত। কিন্তু এখন সে নিশ্চিত করছে যে অন্য কেউ এই ভুল না করে, যে প্রতিটি ছেলে তার মা বাবাকে ভালোবাসা দেয়, যে প্রতিটি সম্পর্ক শক্তিশালী থাকে। কারণ শঙ্করলালের নীরবতা অমিতকে জীবনভর শিক্ষা দিয়ে দিয়েছে এবং এখন এই শিক্ষা পুরো পৃথিবী পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল শঙ্করলাল আর অমিতের গল্প, এক বাবার নীরবতার গল্প, এক ছেলের ভুলের গল্প এবং একটি শিক্ষার গল্প, যা আমাদের সবার জন্য। আজ আমি আপনাদের সবার কাছে শুধু এইটুকু বলবো, আপনাদের মা বাবাকে ভালোবাসা দিন, তাদের কদর করুন, তাদের জন্য সময় বের করুন, কারণ সময় একবার চলে গেলে ফিরে আসে না। কখনো কখনো ভালোবাসা শব্দে হয় না, কখনো কখনো ভালোবাসা নীরবতার মধ্যেও থাকে। শঙ্করলালের নীরবতা তার ভালোবাসা ছিল, তার ত্যাগ ছিল, তার শক্তি ছিল, এবং আজ তার নীরবতা সবচেয়ে বড় কণ্ঠস্বর হয়ে গেছে। এমন একটি কণ্ঠস্বর যা প্রতিটি ছেলেকে, প্রতিটি মেয়েকে, প্রতিটি মানুষকে এই মনে করাচ্ছে যে সম্পর্ক সবচেয়ে জরুরি হয়।